12 তারিখ থেকে শুরু হয়ে যাবে, টিচাররা বলেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্ট। তো আগে তোমরা আমাকে বলো তো লিউকোসাইট কয় ধরনের আছে? 2 ধরনের। না মানে একদম পুরোটাই বলো, সবগুলো। 5 ধরনের। এমনিতে টোটাল মূলত 2 ধরনের, গ্রানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট। এখন গ্রানুলোসাইট গ্র্যানুলোসাইট কোনগুলা? 3 প্রকার আর অ্যাগ্রানুলোসাইট 2 প্রকার। হ্যাঁ বলো ডিটেলসে কোনটা কি কি। হ্যাঁ, গ্রানুলোসাইটের মধ্যে আছে ম্যাম নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে আছে লিম্ফোসাইট, মনোসাইট। এক্স্যাক্টলি, তোমরা তো আমার অ্যাকচুয়ালি ভালোই জানো, তারপর আমি একটু বলে যাই। So to determine the percentage of different types of leukocyte, polymorph, neutrophil, lymphocyte, eosinophil, basophil, monocyte in the given blood. So তোমরা হচ্ছে এই এক্সপেরিমেন্টের এইমটাই হচ্ছে এই 5 ধরনের, বেসিক্যালি এই 5 ধরনের ডব্লিউবিসি যে সেলগুলো আছে সেগুলো ব্লাডের মধ্যে টেস্ট করা, ঠিক আছে, যে কোনটা কত পার্সেন্টেজে বা কত অ্যামাউন্টে আছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা প্রিন্সিপালটা দেখি। To differentiate the blood leukocytes, we have to stain the leukocytes with the dyes so that the nucleus, cytoplasm and granules could be, এটা could be easily defined from the details of the different colored parts of leukocytes obtained. We can identify particular cells. So basically যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি হলো, ডাব্লিউবিসি গুলোর কিন্তু কোনো কালার নেই, তাই না? আমরা জানি যে ব্লাডে শুধুমাত্র কালার আছে হচ্ছে গিয়ে হলো আরবিসি। সো ডাব্লিউবিসি যখন আমি যদি আগে টোটাল লিউকোসাইট কাউন্টটা পড়াতাম তাহলে তোমরা দেখতে যে ওখানে হচ্ছে স্টেইন করে নিতে হয় হালকা করে, না হলে হচ্ছে ডাব্লিউবিসি গুলা দেখা যায় না ব্যাকগ্রাউন্ডের সাথে, ওরা হয়ে থাকে। একটা কন্ট্রাস্ট তৈরি করার জন্য বেসিক্যালি আমরা এখানে স্টেইন করি। বাট ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্টের স্টেইনিংটা একটু ডিফারেন্ট এই জন্য যে তোমরা প্রথমে বলে নিলে যে ম্যাডাম একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্রানুলোসাইট। সো প্রথমে আমরা স্টেনিং করলে যে জিনিসটা হয়, সাইটোপ্লাজমের ভিতরে যে মোমেন্টে আমরা গ্রানুলস গুলো দেখতে পাই তখনই আমরা শিওর হয়ে যাই যে এগুলো হচ্ছে গ্রানুলোসাইট, আর যেগুলোর মধ্যে থাকে না। তো প্রথম দুইটা ভাগ অ্যাকচুয়ালি চোখে দেখায় আগেই হয়েছে। তারপরে এখন যেগুলো গ্রানুলোসাইট ওগুলোর মধ্যে কোনটা ইয়া কোনটা হচ্ছে ইওসিনোফিল, কোনটা হচ্ছে বেসোফিল আর কোনটা হচ্ছে নিউট্রোফিল, এটা বেসিক্যালি আমরা দেখি কিছুটা স্টেইনের কালারও চেঞ্জ হয়। আর সবচেয়ে বড় কথা যেটা, যদি নিউক্লিয়াসের আলাদা আলাদা শেপ আছে, ঠিক আছে, প্রতিটা। হ্যাঁ, লোব থাকে বা হচ্ছে কিছু আছে যেমন হচ্ছে ঘোড়ার খুরের মতো, তাই না? তো বা কিডনি শেপ এরকম। তো এই জিনিসগুলা দেখা, তো এই জিনিসগুলা চেনার জন্য বেসিক্যালি আমাদের স্টেনিংটা দরকার, সো দ্যাট স্টেইন করলে কি হয় একটা কন্ট্রাস্ট তৈরি হয়, ঠিক আছে, কালারের এগেইনস্ট একটা কন্ট্রাস্ট তৈরি হয়, তখন জিনিসগুলা ভিজিবল হয়, ঠিক আছে। কারণ দেখা গেছে নিউক্লিয়াস একভাবে স্টেইনটাকে হচ্ছে অবজর্ব করে, সাইটোপ্লাজম আরেকভাবে অ্যাবজর্ব করে, দুজন দুইভাবে করলে যে জিনিসটা হয় কালারের একটা ডিফারেন্স চলে আসে। তো ডিফারেন্সের কারণে যে জিনিসটা হয়, নিউক্লিয়াসের শেপটা, যে আকৃতিটা, সেটা খুব ইজিলি মাইক্রোস্কোপের আন্ডারে বোঝা যায়। সো দ্যাটস দ্য হোল পারপাস। আমরা কি করব, ফার্স্ট আমরা স্টেইন করব, স্টেইন করে যখন এক একটা মানে এক এক ভাবে কালার হয়ে যাবে, তারপর যখন আমরা স্লাইডটাকে হচ্ছে গিয়ে হলো মাইক্রোস্কোপের আন্ডারে নিব, তখন আমাদের তো জানা থাকা লাগবে আগেই যে 5টা সেল দেখতে কেমন। ওই আইডিয়াটা যদি আমাদের থাকে, আমাদের জাস্ট ওই জিনিসটা মিলিয়ে দেখতে হবে যে আমাদের স্লাইডের ভিতরে যে সেলগুলো আছে ওগুলা দেখতে কার সাথে মিল হচ্ছে। So here leukocytes are stained Leishman stain which has two dyes. Leishman stain দিয়ে stain করা হবে। এখানে হচ্ছে দুই ধরনের ডাই আছে, একটা হচ্ছে acid leucine which has affinity um toward the acid side, ঠিক আছে, যে অ্যাসিডিক পার্ট গুলার প্রতি। আর আরেকটা হচ্ছে নিউট্রাল অ্যাফিনিটি, মানে লেশমান স্টেইনের একটা হচ্ছে অ্যাসিড ইউসিন থাকবে আর একটা হচ্ছে নিউট্রাল অ্যাফিনিটি থাকবে, ঠিক আছে। এই দুটো ডাইকে একত্রে মিলিয়ে হচ্ছে তোমাদের লেশমান স্টেইনটা বানানো হয়। এন্ড এই পুরো শীটটা হচ্ছে একটা গার্বেজ, এটার মধ্যে হচ্ছে দুনিয়ার ভুলভাল লেখা আছে, ওটার জন্য আমি তোমাদের কাছে এক্সট্রিমলি সরি। এটা আমাকে দেওয়া হয়েছে, আমি এর জন্য এখান থেকে পড়াই। ইউজুয়ালি না আমি ম্যাম, যখন সমস্যা নেই ক্লাসে ম্যাম, পড়াই ঠিক আছে ম্যাম। তখন আমি এটা হাতে রেখে, আপনি তোমরা বলে না দিন ম্যাম, বুঝলে আমরা আমাকে জাস্ট কারেক্ট জিজ্ঞেস। করে নিব ম্যাম। যদি কোনোটা ম্যাম হ্যাঁ, মিস্টেক হয় ম্যাম তো এখানে বললে হচ্ছে কারেক্ট করে বোঝাতে চাচ্ছি হচ্ছে যে লেশম্যান স্টেইনে অ্যাকচুয়ালি দুই ধরনের ডাই থাকে, একটা হচ্ছে অ্যাসিড ইউসিন যেটা হচ্ছে অ্যাসিডের প্রতি অ্যাফিনিটি থাকে, এবং আরেকটা হচ্ছে নিউট্রাল পার্টটা থাকে, ঠিক আছে, কোনো বেসিক ডাই, একটা অ্যাসিডিক ডাই আর একটা হচ্ছে নিউট্রাল থাকে। তো এই দুইটা ডাই দিয়ে একত্রে হচ্ছে লেশম্যান স্টেইনটা বানিয়ে ওই লেশম্যান স্টেইনটা দিয়ে হচ্ছে গিয়ে হলো স্টেনিংটা করা হয়। এখন আমরা একটু প্রসিজারটা দিই। তো টু ক্লিন স্লাইডস two clean slides are taken which should be grease free. এখন এই গ্রিস বানানো ভুল আছে, এটা গ্রিস হবে, GREAS, গ্রিস হবে, ঠিক আছে, এটা গ্রিস না, ঠিক আছে, এটা গ্রিস ফ্রি। তো গ্রিস মানে কি তোমরা জানো?
অনেক গ্রিস সময় তো কি তৈলাক্ত হয়ে থাকে না তৈলাক্ত ম্যাম। জিনিসপত্র। হ্যাঁ, তো এখন জি চিন্তা ম্যাম। করো কাঁচের অনেক জিনিস দেখবে ইভেন গ্লাস টাস তো মাঝে মধ্যে দেখবে যে হাতের ছাপ পড়ে যায়, ঠিক আছে? এটা ইউজুয়ালি হয় হচ্ছে যখন জিনিসটা তৈলাক্ত থাকে। তো ম্যাম এই ওই যে গাড়িতে দেয় গ্রিস। হ্যাঁ, ও গাড়িতে দেয় লুব্রিক্যান্ট হিসাবে, বাট আমরা জি এখানে ম্যাম। বুঝাতে চাচ্ছি যে ওটা হচ্ছে যে তেল চর্বি টাইপের যে তৈলাক্ত যে জি ম্যাম। ভাবটা, সেটা তোমার সরিয়ে নিতে হবে ফার্স্ট। ইউজুয়ালি অ্যালকোহল দিয়ে রাব করলেই হয়ে যায়। তো তারপরে ক্লিন দুইটা এরকম গ্রিস ফ্রি হচ্ছে তুমি স্লাইড নিবা। ইউজুয়ালি যখন আমরা মানে নতুন স্লাইড বের করি ওগুলো গ্রিস ফ্রি থাকে, ঠিক আছে? So a fresh drop of blood is placed at the distance one end at the slide, মানে যে কোনো স্লাইডের যে কোনো একটা মাথায় হচ্ছে একটু দূরত্ব রেখে একদম স্লাইডের মাথায় ব্লাড ড্রপটা দিতে হয় না, কারণ যখন তুমি আরেকটা স্লাইড দিয়ে ওটাকে স্প্রেড করার চেষ্টা করবে তাহলে কি হবে, স্লাইডের বাইরে চলে যাবে ব্লাড, সেটা তো আমরা চাচ্ছি না। তাই মাথা থেকে একটু খানিকটা দূরে এনে একটা ড্রপ ব্লাড দেওয়া হয়। তারপরে ইউজিং ওয়ান এন্ড অফ দ্য সেকেন্ড স্লাইড দ্য ড্রপ ইজ অ্যালাউড টু রিচ দ্য এজ। তারপরে ড্রপটার উপরে যদি তুমি আরেকটা স্লাইডকে ধরো অটোমেটিক্যালি দেখবে যে স্লাইডের দুই প্রান্ত পর্যন্ত মানে ব্লাডটা ফার্স্টে স্প্রেড করে। ওয়ান্স তুমি যখন শিওর হয়ে গেছো যে তোমার দুই মাথা পর্যন্তই হচ্ছে ব্লাডটা স্প্রেড করছে, তারপরে তুমি কি করবা, কিপ দ্য স্লাইড এট 45 ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য ফার্স্ট, মানে উপরের স্লাইডটাকে পুরা সমান করে ফেলা যাবে না, একটু হালকা অ্যাঙ্গেলে রাখতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দেন কি করতে হবে, ওই ফার্স্ট স্লাইডটার উপরে প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত জেন্টলি খুবই হালকা হাতে হচ্ছে একটা টানে স্মুথলি জিনিসটাকে স্প্রেড করতে হবে। এটা কিন্তু ঘষা মাজা করা যাবে না, একবার সামনে টানলাম একবার পিছনে নিলাম এরকম করা যাবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা টান দিয়ে প্রথম মাথা থেকে শেষ মাথা পর্যন্ত একদম স্মুথলি স্প্রেড করে দিতে হবে, যাতে একটা থিন ফিল্ম অফ একটা ব্লাড যাতে সেটেল ডাউন হয় ফার্স্ট স্লাইডটার উপরে, ঠিক আছে? সো দ্বিতীয় স্লাইডটার আসলে কোনো কাজ নেই, ও জাস্ট প্রথম স্লাইডের উপর এই ব্লাডের থিন ফিল্মটা, এটা তো তোমরা মাল্টিপল টাইমই যে কোনো স্লাইড মেথডেই করতে হয় বেসিক্যালি, এই যে থিন ফিল্ম তৈরি করা যেটা, সো এটা ওই সিস্টেমে করলেই হবে যে এক মাথায় একটা ড্রপ দিয়ে বাকিটা হচ্ছে আরেকটা স্লাইড দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে স্মুথলি একটানে জিনিসটাকে একটা থিন ফিল্মে স্প্রেড করে দিতে হবে। সো আফটার ড্রাইং দ্য স্মিয়ার, এখন এই যে একটা থিন ফিল্ম যে ব্লাডের যে একটা স্মিয়ার তৈরি হলো, এটাকে ফার্স্টে ড্রাই হতে দিতে হবে, ঠিক আছে? দেন ইট ইজ স্টেইনড উইথ লেশমান স্টেইন অ্যাজ ফলো, ঠিক আছে? এরপরে হচ্ছে এটাকে লেশমান স্টেইন দিয়ে মানে স্টেইনিং করতে হবে, কারণ তুমি যদি ব্লাডটাকে শুকাতে না দাও ফার্স্টে স্টেইনটা দিয়ে দাও তাহলে ব্লাড সব স্টেইনের সাথে সাথে ধুয়ে যাবে, তুমি কিছুই দেখতে পাবে না, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে স্মিয়ারটাকে একটু ড্রাই হতে দিতে হবে, তারপর তুমি যদি স্টেইন দিয়ে কিছুক্ষণ না রেখে দাও জিনিসটাকে, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে জিনিসটা মানে যারা অ্যাবজর্ব করার স্টেইনটাকে ওই স্টেইনটা ওরা অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে? সো স্টেইনের যে কম্পোজিশনটা ওখানে দেখো 6 নম্বরে দেয়া আছে, যদিও তোমাদের এটা বানাতে হবে না, রেডিমেডই আছে, কিন্তু হচ্ছে তারপরে এখানে বলে দিয়েছে। তো এটা কি কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে মিথিলিন ব্লু, তারপরে হচ্ছে গিয়ে হলো 1 গ্রাম অফ সোডিয়াম কার্বনেট 0.5% ইন অ্যাকোয়াস সলিউশন, আর সাথে হচ্ছে 100 ml অফ ইওসিন ইন 0.1% অ্যাকোয়াস সলিউশন, আর হচ্ছে গিয়ে হলো এগুলো সব কমা হবে, ঠিক আছে? এই যে সমান সমান চিহ্ন ড্যাশ এগুলা না, এগুলো কমা হবে। আর 100 ml অফ অ্যাবসলিউট ইথাইল অ্যালকোহল, এই টোটালটা মিলে হচ্ছে গিয়ে হলো এই সলিউশনটা তৈরি করা হয়। আমার সব মনে হয় বেস্ট হয় তোমাদের যদি তোমরা একটু জাস্ট লেশমান স্টেইন লিখে গুগলে সার্চ দিলেও তুমি হচ্ছে কম্পোজিশন পেয়ে যাবে, লিখলেই হবে লেশমান স্টেইন কম্পোজিশন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ওকে, সো ফার্স্টে হচ্ছে ডিসলভ মিথিলিন ব্লু ইন সোডিয়াম কার্বনেট সলিউশন। প্রথমে যেটা করতে হবে সোডিয়াম কার্বনেট সলিউশনে মিথিলিন ব্লু, এটা কিন্তু আমরা লেশমান স্টেইন প্রিপারেশন করতে, সেটা তোমাদের প্রসিজারের মধ্যে নেই, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে সোডিয়াম কার্বনেট সলিউশনের ভিতরে মিথিলিন ব্লুটাকে হচ্ছে ডিসলভ করতে হবে, দেন হিট এট 65 ডিগ্রি সেলসিয়াস ফর 12 আওয়ার্স, দেন হচ্ছে কুল ইট অ্যান্ড অ্যালাউ দ্য মিক্সচার টু স্ট্যান্ড ফর 10 days। চিন্তা করো 12 ঘন্টা ধরে এটাকে 65 ডিগ্রি সেলসিয়াসে ফার্স্টে স্লোলি হিট করতে হবে। 65 কিন্তু রিলেটিভলি কম টেম্পারেচার, কারণ আমরা পানিকে টেম্পারেচার দেই হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। দেন হচ্ছে এই মিক্সচারটা যে ডিসলভ হলো এটাকে আবার 10 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই রেখে দিতে হবে। So add equal volumes of using solution, mix well and allow the mixture to stand for 6 to 12 hours. Filter, তারপর হচ্ছে filter to collect 3 pipette with it, কি যে লিখছে, distill water, dry the pipette in a 37 degree Celsius incubator and grind alcohol for
আচ্ছা যাই হোক, এখানে বলতে যাচ্ছে হচ্ছে বেসিক্যালি এখানে ফার্স্টে বলছে যে পিপেটকে হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে হচ্ছে ইনকিউবেটরে ফার্স্টে করে নিতে হবে, তোমার পরিশোধিত করে নিতে হবে, ঠিক আছে। আর যে মিক্সচারটা বানিয়েছিলে ওটাকে হচ্ছে ফিল্টার করতে হবে, ফিল্টার করে হচ্ছে যে জিনিসটা করতে হবে ওর ভলিউমটাকে অ্যালকোহল দিয়ে হচ্ছে গিয়ে হলো 100 ml করে নিতে হবে, যে ভলিউমেট্রিক ফ্লাস্ক যেটা আছে ওটাতে আপ টু 100 ml পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে হলো ওই ইথানল দিয়ে দেন তুমি যে কোনো একটা ব্রাউন বোতলে জিনিসটাকে স্টোর করবে। তোমরা কি জানো ব্রাউন বোতল গুলাতেই কেন স্টোর করা হয় কেমিক্যালস? না ম্যাম। এটা তো দেখেছো। না ম্যাম, এ- আলো আলো কম যায় ম্যাম হ্যাঁ, গুণগত মান ঠিক রাখার জন্য লাইটের সঙ্গে রিয়াকশন। এই গুণগত মান মোল্লা সল্ট কে এটা? গুণগত মান এটা হচ্ছে না, ঠিক আছে, বাট গুণগত মান ইজ মোর লাইক অ্যাডভার্টাইজমেন্ট না, এরকম না। ব্যাপারটা হচ্ছে আমরা তো জানি তাই না যে এগুলো কিন্তু কেমিক্যাল কম্পোনেন্ট কিন্তু খুবই লাইট সেন্সিটিভ। ইভেন যে ওষুধ টষুধও যখন বাজার থেকে কিনে আনো দেখবে যে মানা করে যে ডিরেক্ট সানলাইট বা ডিরেক্ট লাইটের হ্যাঁ, আন্ডারে না ক্লাসে রাখতে, বলে। অফেন লাইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ সূর্য এবং আলো থেকে দূরে রাখুন লেখা হ্যাঁ, থাকে না। হ্যাঁ, কারণ হচ্ছে লাইট ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ আ ওটা ক্যাটালিস্ট। সরকার তো যে 6:30 জিনিসটা হয় তারপর যে আরেকটা ও আছে। হচ্ছে ইন্টারনাল Theory। রিঅ্যাকশনকে তোমার স্টিমুলেট করতে পারে, যার কারণে হচ্ছে গিয়ে হলো স্পেশালি যৌগিক পদার্থ যেগুলো সেগুলোকে তো খুবই মানা করে যে এই সলিউশন টেলিউশন গুলো যাতে কখনোই ডিরেক্টলি আন্ডার দ্য লাইট না রাখা হয়। এখন যে জিনিসটা হয় ব্রাউন বোতল থাকলে সুবিধাটা কি, তোমার একটা সাদা একদম লাইক ফ্রেশ কাচ যেটাতে কোনো কালার নেই, ঠিক আছে, ওটা দিয়ে কিন্তু খুব ইজিলি আলো পেনিট্রেট করতে পারবে তাই না, ভিতরে ঢুকে যেতে পারবে। কিন্তু ব্রাউন যে জিনিসটা করে, ব্রাউন বা ব্ল্যাক, এরা কি করে আলোটাকে অনেকখানি হচ্ছে আচ্ছা ঢুকে তাহলে দেয় আপনি ভিতরে, এই ঠিক ক্লাসটা আছে। শেষ হোক, তো 6:30 সামহাও যদি পরে তুমি বের হন তাইলে। মানে পুরোপুরি তো অন্ধকার জায়গায় তুমি রাখতে পারবে না তাই না, তা কি সম্ভব বলো? পুরোপুরি অন্ধকার জায়গায় রাখা সম্ভব না, কিন্তু লং টাইম স্টোরেজের জন্য যে জিনিস এই জন্য এই জিনিসটা করা আচ্ছা হয় যে ব্ল্যাকিশ বা ব্রাউনিশ টাইপের একটা বোতলে সংরক্ষণ করা যায়, যে হালকা যদি লাইটের আলো পড়েও যাতে ওটা থেকে কোনো রিয়াকশন আপনা আপনি স্টার্ট না হয়ে যায়, ঠিক আছে। সো এরপরে হচ্ছে তুমি এই ব্রাউন বোতলে ভরে তুমি স্টেইনটাকে হচ্ছে 24 আওয়ার্স এর পর্যন্ত রেখে দিবে, তারপর তুমি এটাকে ইউজ করতে পারবে। বাট এটা আবার বলে দিচ্ছি এটা নেসেসারি না, এটা জাস্ট তোমাদের জানার জন্য ছিল, তোমরা তোমাদের ম্যাম ম্যাম হ্যাঁ এটা বলো। তো আমরা ওই যে মেডিসিন আকারে পেয়েই থাকি, এটা তো আমাদেরকে করতে হয় না। হ্যাঁ, আমি হচ্ছে জাস্ট এখানে ছিল এই জন্য আমি ভাবলাম যে জেনে রাখার জন্য যে জি ম্যাম। কিভাবে বানায় স্টেইনটা, ঠিক আছে। এমনিতে ল্যাবেও তোমাদেরকে একদম বানানোটাই দিবে, তোমাদের বানাতে হবে না। যদি ল্যাব হয় কখনো, সিচুয়েশন যা এটা তো মনে হয় না হবে। ম্যাম এই বছরে তো হবেই না, এখন কোন বছরে খুলবে সেটাই ভগবান জানে। আর সত্যি কথা সিচুয়েশন তো কোনো ইমপ্রুভ হয়ই নাই। মাঝখানে আমরা ভাবছিলাম হয়তো বা স্টুডেন্টদেরকে এবং টিচারদেরকে হয়তো বা ভ্যাকসিন দিয়ে ওপেন করে দিবে, এখন সেটারও খুব একটা আশা দেখতে পাচ্ছি না। তো এই জন্যই বললাম যে আমি জানি না তোমাদেরকে এই ল্যাবগুলো করানো হবেও নাকি। তোমাদের প্রিভিয়াস ব্যাচগুলোকে অ্যাটলিস্ট ট্রাই করা হয়েছিল যে ব্লাডের যে টাইপিংটা, তারপর ইএসআর, এই দুটো যাতে অ্যাটলিস্ট করানো হয়, এত বেসিক এটুকু যাতে করানো হয়। আমার কাছে মনে হয় যে ইমিউনোলজি ল্যাবটা অ্যাকচুয়ালি খুবই নেসেসারি, কিন্তু এখন তার কথাই নেই, কারণ শুধু তো ইমিউনোলজি না, সব ল্যাবই আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে হলো মিস করেই ফেলছো তোমরা আরো অনেক ইম্পর্টেন্ট ল্যাবই, এটা অ্যাকচুয়ালি একটু দুঃখজনক। সো যাই হোক, আমরা হোপ করি তারপরও যে এবছরের মধ্যে যদি খুলে যায় তাহলে তো ভালো। জি ম্যাম। So the percentage of each type of leukocyte is counted by using a chart square. Usually একটা চার্টের মধ্যে রাখা হয়, ওখানে প্রত্যেকটা সেলের এগেইনস্ট হচ্ছে নাম দেয়া থাকে, ঠিক আছে, মনোসাইট কয়টা পেয়েছো, লিম্ফোসাইট কয়টা পেয়েছো, নিউট্রোফিল কয়টা পেয়েছো, এরকম চার্ট করে দেখানো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আফটার 10 মিনিটস দ্য স্লাইড ইজ, মানে তুমি তো স্টেইন করে ওটাকে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দিলা, দেন হচ্ছে ওটা ডিস্টিল ওয়াটার দিয়ে জাস্ট একটু ওয়াশ করে দেন হচ্ছে কি আবার ওটাকে ড্রাই করা হয়, ঠিক আছে। দেন ওই ড্রাই হয়ে গেলে ওটাকে আন্ডার মাইক্রোস্কোপ দেখা যায়, কারণ তুমি যদি স্টেইনটাকে না ধুয়ে ফেলো তাহলে কিন্তু স্টেইনের জন্য কিছুই দেখতে পাবে না, স্টেইনটা তো পুরো স্লাইডটাকে একদম ব্ল্যাকিশ করে রাখবে, ঠিক আছে, ওটা কিছুই দেখা যাবে না। তো তোমার ফার্স্ট হচ্ছে স্টেইনটাকে 10 মিনিটের জন্য রাখলে ওই ব্লাডের তো তুমি একটা থিন ফিল্ম করেছো তাই না, এখানে তো মোটা ব্লাডের কোনো স্তর না। সো ওই 10 মিনিটে কি হয়, ওই যে তোমার যে সেলগুলো যেগুলো স্টাক হয়ে গেছে স্মেয়ারের ভিতরে, ওরা আস্তে আস্তে করে হচ্ছে স্টেইনিংটাকে কালারটাকে অ্যাবজর্ব করে নেয়, যেটা আমরা চাই। তারপর 10 মিনিট পরে যদি তুমি ওটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলো, যেটা থাকা সেটা রয়ে যাবে, এক্সেস যেটা তোমার দেখার অসুবিধা করছে না সেটা সরে যাবে। এরপরে আবার ওটাকে ড্রাই করে তুমি যদি মাইক্রোস্কোপের আন্ডারে দাও তখন তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাবে যে সেলগুলার সাইজ কেমন। ক্লিয়ারলি আমি এমনিই বলতেছি, আসলে সত্যি কথা বলতে আমার তো দুনিয়ার কষ্ট হয়েছিল, আমি যে কত ভুগি চুগি এটা রেজাল্ট দিছিলাম, আমার টিচার তো আমাকে বইকা রাখেনি। আমার মনে হয় কতগুলা যে আমি লিম্ফোসাইট বানায় ফেলছিলাম দেখে দেখে, কারণ অ্যাকচুয়ালি এত বেশি তো সুন্দর করে আমি তো একবার করছি
ইয়াটা, কারণ আনলাইক ইউ গাইজ আমি তো ডায়াগনস্টিক্সেও কাজ করি না, সো আমার লাইফে আমি পুরো এক্সপেরিমেন্টটা আমি নিজে একবার করছি, যেটা অ্যাকচুয়ালি খুবই লজ্জাজনক ব্যাপার। আমি তোমাদেরকে শিখাইছি, আমি শিখাচ্ছি, আমি নিজে একবার করছি, তোমরা মনে হয় এই জিনিস 100-200 বার করে ফেলছো এর মধ্যে। এখনো কিরকম হাতে করে করা হয় ডায়াগনস্টিক্স গুলাতে? ম্যাম ম্যাম এখনো ওই অনেকগুলো অ্যাবনরমাল paper আছে। রেজাল্ট আসলে সেক্ষেত্রেই করা হয়, যে স্লাইড করা হয়। ও, না, এছাড়া এখনো করা? অনেক ডায়াগনস্টিক আছে যেগুলোতে মাইক্রোস্কোপি চলে, এখনো সেল কাউন্টার নাই এরকম। ম্যাম বড় বড় প্রতিষ্ঠান গুলাতেও ম্যাম মাইক্রো ইয়াটা করা হয়, স্লাইড করা হয় যখন অ্যাবনরমাল আসে ম্যাম। ও আচ্ছা, শুধু আমার কাছে abnormal তো না ম্যাম, এত বাজে লাগছিল। স্লাইডে দেখা হয়। আমার কাছে, আমি জানি না, আমার আমার একদমই ভালো লাগে না এই ইয়াটা, এটা আর হিমোসাইটোমিটারটা, এই মাইক্রোস্কোপের আন্ডারে চোখ দিয়ে আমার এসব গুনাগুনি করতে একদমই ভালো লাগে না, এই সত্যি কথা। আমার ল্যাব সবসময় ভালো লাগতো বায়োকেমিক্যাল ল্যাব গুলা, মানে ইমিউনোলজি ল্যাবে যে সেল গুনাগুনি এগুলো আমার কাছে একটু প্যারাই লাগতো। আর তোমাদের কি স্পেকট্রোফটোমিটারের কিছু করা লাগে ডায়াগনস্টিক্সে এখন, নাকি এখন সব অটোমেটেড হয়ে গেছে? সেমি অটোমেটেড সব। অটোমেটেড তো সুবিধা, আমাদের তো বহু পুরানো, মনে করো করাই তো জীবন শেষ হয়ে যেত, রেজাল্ট ভুল আসতো, এই সেই নানান কাহিনী, ম্যাম ক্যালিব্রেশন ওইটা ঝামেলা। এখন তেমন নাই, এখন যেখানে অটো নাই সেখানে সেমি অটো আছে। আচ্ছা আচ্ছা। না, এটা সুবিধা। আমাদেরকে যখন মানে ক্লাসে করানো হতো তখন অ্যাকচুয়ালি একদম পুরোনো গুলা দিয়ে করানো হতো, তখন মানে অফেন রেজাল্ট ভুল আসতো। তো ডেফিনেটলি তোমরা তো অনেক আরো সেন্সিটিভ জিনিস নিয়ে কাজ করো, মানুষের ডেটা নিয়ে, সো এখানে অটোমেটেড জিনিসের সুবিধাই আলাদা। তো যাই হোক, দ্য পার্সেন্টেজ অফ ইচ টাইপ অফ লিউকোসাইট ইজ কাউন্টেড বাই ইউজিং আ চার্ট স্কোয়ার। এই দেখো নিচে দেয়া আছে স্কোয়ারটা, এই যে পি গুলা হচ্ছে কি, পলিমরফো নিউট্রোফিল, ঠিক আছে, ওইগুলা। এল দিয়ে হচ্ছে লিম্ফোসাইট গুলা, ইতে ইউসিনোফিল, বিতে বেসোফিল, আর হচ্ছে এম তে হচ্ছে মোনোসাইট, ঠিক আছে। আর এই দেখো সাইডে না আমি ইয়া দিয়ে দিয়েছি, এই যে মানে আহ, এখানে ছবিগুলো দেয়া আছে, এই ছবিগুলোর কারণে হচ্ছে তুমি এরকম আকৃতি দেখলেই চিনতে পারবা, ঠিক আছে। তো এখানে সবগুলাই দিয়েছে, আরবিসিও দিয়েছে, প্লেটলেটও দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি হচ্ছে মনোসাইট চেনা, অনেক বিশাল সাইজের হয় একদম। লিম্ফোসাইটও চেনা ইজি, কারণ একেবারে পুরাটা জুড়ে নিউক্লিয়াসটা থাকে, একদম গাঢ় কালার হয়ে থাকে, তাই না? ওটা চিনতে সুবিধা হয়। তো ইউজুয়ালি আমি যে জিনিসটা করতাম, তোমাদের কি আজিম স্যার কোনো এক্সপেরিমেন্ট দিয়েছেন, এক্সপেরিমেন্ট বলে অ্যাসাইনমেন্ট দিয়েছেন? না ম্যাম। না ম্যাম। ম্যাম অ্যাসাইনমেন্ট দেননি না? আম, আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো না। যেমন আমি ইউজুয়ালি অ্যাসাইনমেন্ট যেটা দিতাম, যে এই যে এক্সপেরিমেন্টটা যেটা আমি আজকে তোমাদেরকে পড়ালাম, ইউজুয়ালি এটার উপরেই দিতাম। দিতাম কেন, যে এটা লিখতে বলতাম হচ্ছে ফার্স্টে এই 5টা নিউক্লিওসাইডকে হচ্ছে গিয়ে হলো নিউক্লিওসাইড গুলো সম্বন্ধে একটু হালকা একটু কথাবার্তা লিখে, অনেক বেশি না, একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লিখে, দেন হচ্ছে এই টেস্টটা কেন করা হয়, মানে ওর এই ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি, কোন কোন রোগের ক্ষেত্রে হচ্ছে এই টেস্টটা, মানে নিউট্রোফিল কমে গেলে কি রোগ হয় আর বেড়ে গেলে কি রোগ হয়, এটা লিখতে বলতাম। আর লিখতে বলতাম হচ্ছে কোন কোন রোগের জন্য সাসপেক্টেড হলে হচ্ছে হলো এই চিকিৎসাটা করা হয়। সো প্রতিটা, যেমন নিউট্রোফিলের এগেনস্ট এরকম কিছু লিখতে হবে। প্রথমে নিউট্রোফিল সম্বন্ধে একটু লিখলা, একটু ছবি আঁকাইলা, তারপরে তোমাদের লিখতে হবে যে ওর ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা কি, ও বেড়ে গেলে কোন রোগ হয়, ও কমে গেলে কোন রোগ হয়, টেস্ট থেকে আমরা কি বুঝি যে নিউট্রোফিল যদি তুমি বেশি পাও তাহলে এটা কোন রোগকে ইন্ডিকেট করে, বা কমে গেলে এটা কোন রোগকে, এরকম প্রত্যেকটা 5টার জন্য আমি এটা দিতাম। তো যদি আজিম ভাই এবার কোনো মনে করে না রাখেন, তাহলে হচ্ছে কি হলো, আমি ওনাকে বলবো না যে এটা কি দেয়া যায় না নাকি। যেহেতু আমাদেরকে বলা হয়েছিল ক্লাস নিতে, আর ওনারা প্রবাবলি পরীক্ষার অ্যাসাইনমেন্টটা সামলাবেন, তারপর আমি দেখি ওনার সাথে কথা বলবো না যে এটা কি দেওয়া যায় নাকি। আমার তো মনে হয় এটা একটা ভালো অ্যাসাইনমেন্ট হয়, মানে টপিক হিসাবে এটা একটা ভালো হয়, অনেক কিছু তোমাদের জানাও হয়ে যায়, যে এই যদি তোমরা ম্যাম অনেক জানো। অ্যাসাইনমেন্ট যদি ম্যাম দেন ম্যাম মিটের আগে ম্যাম দিয়েন না। না না, 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 মিডিয়ার আর দিলেও তো ম্যাম সময়ই নেই। ডিউরেশন সাবমিটেড ডেটটা একটু বাড়িয়ে দিয়েন ম্যাম। আচ্ছা না ঠিক এখন আছে, দিলে সমস্যা নাই, সাবমিশন ডেটটা একটু বাড়িয়ে দিয়েন। না আমি আগে ওনার সাথে কথা বলে নেই, দেখি জি তোমাদের ম্যাম নেক্সট ক্লাসে যদি হয়তো বা যদি উনি জানানোর হয় জানিয়ে দিবেন। আর না হলেও মিডের পরে দিলেই আমরা ইউজুয়ালি মিডের পরে দিই, কারণ হচ্ছে কি জি ম্যাম এখন কারণ যেরকম প্রেশার নাই, তো পরে দিলেও হয় আসলে। তো যাই হোক, রেজাল্ট পাওয়ার পরে হচ্ছে ওটাকে পার্সেন্টেজে লিখতে হয়, যে মানে কোনটা কত পার্সেন্টেজে আছে, ঠিক আছে। ইউজুয়ালি যেমন আমাদের সময় হচ্ছে আমরা 200টা সেল গুনেছি, তারপরে গুনে দেখেছিলাম যে 200টার মধ্যে কতটা পেয়েছি, তাহলে 100টার মধ্যে কতটা, অত পার্সেন্ট এখানে লিখতে হয়, ঠিক আছে, যে পুরোটাই 100%-এর মধ্যে নিয়ে আসতে হয়। তো এটাই ছিল হচ্ছে আজকের যে এক্সপেরিমেন্টটা, খুবই ইজি একটা এক্সপেরিমেন্ট, করতে পারলে তোমাদের হয়তো বা একটু ভালো লাগতো।
লিস্ট কিশোরের অনেক ভালো লাগতো, বেচারা তো ডায়াগনস্টিক্সও কাজ করতে পারতেছে না, ওর ম্যাম আমি হাতে করে একেবারে হতভাগ্য হতদরিদ্র অবস্থা, মনের দিক থেকে একেবারে নিঃস্ব হয়ে গেছি ম্যাম। আমি তুমি- ভার্সিটিতে গিয়া যা যা ভাবছিলাম না, আমার জীবন শেষ। তুমি একটা ট্রাই করো না কোথাও, তোমাদের ওখানে কোনো ডায়াগনস্টিক্স নাই? ম্যাম এখানে আমাদের এলাকাতে নাই ম্যাম, সেটার জন্য খুলনাতে যাওয়া লাগবে। ও না না, বাগেরহাট আর- থেকে তো খুলনা অনেক দূরে। না ম্যাম বাগেরহাট না, আমি আছি বটিয়াঘাটা, একেবারে ম্যাম খুলনার একেবারে প্রত্যন্ত অঞ্চলে আর কি। খুলনার প্রত্যন্ত। গতকালকে থেকে নেট নেই। আজকে সকালবেলা পাইছিলাম, তাও একেবারে মানে ছাদের উপর উঠে একটা কার্নিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টা ক্লাস করছি সকালবেলা। তারপরে ও দুপুরে মাই গড। তুই খাম্বার সাথে বৃষ্টি পড়েনি। ঝুলতি তুই মানে অনেক কষ্ট হয়েছে আজকে। খাম্বার না, সাথে এটা আসলে ঝুলে একটু- তারপরে ক্লাস করতি। না এটা একটু দুঃখজনক, কিন্তু আমি তো ভাবছিলাম তুমি বাগেরহাট থাকো। ম্যাম বাগেরহাট আমার দাদু বাড়ি ম্যাম, আগে ওইখানে ছোটবেলায় ছিলাম। ম্যাম ও। ওর মতো কুলাঙ্গার আমাদের জেলার হতে পারে না ম্যাম। আচ্ছা কিশোর, দাদার বাড়ি তো মেন বাড়ি রে। আরে দাদার বাড়ি একটা, বাবার বাড়ি একটা, আমার বাড়ি বানাইছে। শ্বশুর বাড়ি হবে আরেকটা। কোনো বাড়ি পৃথিবীতে কোনো বাড়ি নির্দিষ্ট আছে নাকি? না আমার আসলে খুলনার মানুষ খুবই পছন্দ, আমার বাবার অনেকদিন পোস্টিং ছিল সাতক্ষীরাতে, তো আমি 3 বার গিয়েছি ওখানে। মানে ম্যাম, বাগেরহাট আর ভার্সিটিতে খুলনায় যদি অত যা হয় না। আগামী 4 মাস আমি সময় পাই বা 6 মাস টাইম পাই, আমি যে কয়টার এক্সপেরিমেন্ট আমার শিটে আছে মানে সবগুলো আমি করে ছাড়বো। শুধুমাত্র ঠিক আছে। পড়ছি যেগুলো সেগুলো না, সেগুলো ছাড়াও যেগুলো সিলেবাসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি রুবেল ভাই আর আজিম ভাইকে বলে রাখবো যেরকম ভয়ঙ্কর একটা জিনিস হতে যাচ্ছে, ঠিক আছে? কারণ ম্যাম হচ্ছে মাস্টার্সে গিয়া কেউ দেখাবে না, অনার্সই হচ্ছে ম্যাম জনি স্যারের একটু বললেন ম্যাম। ওনার সাথে না সত্যি কথা বলতে আমার ল্যাব নাই বুঝছো, আর ওনাকে নিয়ে অলরেডি অনেক কাহিনী হয়েছে সত্যি কথা। জনি তোমাদের- স্যারের ক্লাস এই করবে আমাদের, লিওন করতে পারবে ভালো। কেন লিমনের সাথে কি খুব খাতির? হ্যাঁ জি ম্যাম, অনেক ভালো সম্পর্ক ম্যাম, অনেক। হ্যাঁ, লিমন সকালে আর রাত আমি কোথায় গুড মর্নিং দেয়। না। এত সাথে যে আমাকে ব্লক করে দিয়েছে। যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানেই এরা বেস্ট ছিল। না এটা আমি অ্যাকচুয়ালি শুনেছি যে তোমাদের সাথে একটু হয়েছে অ্যাকচুয়ালি, মনে হয় বাঁধন নাকি তাফরিয়া আপুর সাথে ল্যাব ছিল তোমাদের, মানে ওই জনি ওনার সাথে। না, আমাদের কারোর সাথে তো লাগে ম্যাম এই ল্যাব অনেক আগে ছিল, সেই সেকেন্ড সেমিস্টারের কাহিনী এটা। তো এত কিন্তু সবাই বললো যে 192 কমপ্লেন দিয়েছে। কমপ্লেন তো কাউকে দেওয়া হয়নি আমাদের থেকে। ম্যাম এটা যাই ওই হোক। যে স্যারদের ম্যামের মাঝেই প্রবলেম হয়েছিল ম্যাম। কমপ্লেন Course ম্যাম out হচ্ছে এটা ছিল। আগের সেমিস্টারে ম্যাম যে আমরা একদিন ক্লাস করে আর কি ল্যাব এক্সাম দিয়েছিলাম, ওইটাতে হয়তো স্যার আমাদের ইচ্ছে মতো মার্ক দিছিল ম্যাম। এটা ও। নিয়ে হয়তো একটু ঝামেলা। না শুনেছিলাম যে তোমাদের সাথে মনে হয় গত সেমিস্টারের ক্লাস ছিল না ওনার। জি ম্যাম, গত ক্লাসে ছিল ম্যাম, গত সেমিস্টার ছিল। জানলাম তার আগে Semester-এ। সেমিস্টারে আরে গত সেমিস্টারেও ছিল। আজিম স্যারের ল্যাব ছিল শুধু আগে গত সেমিস্টারে। সেমিস্টারে গতটার আগের তাহলে semester-এ। হচ্ছে আগেরটাতে আগেরটাতে তাহলে যাই হোক ওনার এগেইনস্টে হচ্ছে স্টেপ নেওয়া হয়েছে এবং ওনাকে বলা হয়েছে যে উনি যাতে স্টুডেন্টদের সাথে মানে আরেকটু ফ্রেন্ডলি আচরণ করে আর স্টুডেন্টদের প্রতি আরেকটু কেয়ারফুল হয়। তো নেক্সট টাইম যদি পড়ে সমস্যা হবে না। আর আজিম ভাই, আমাদের এই ল্যাবটা তো আজিম ভাই নেবেন। আজিম ভাই তো জানোই উনি অনেক ভালো, উনি অনেক কেয়ারফুল। জি ম্যাম। তো আশা করি ম্যাম জনি স্যার এখন সমস্যা আবার হবে না। আমাদের ক্লাস নিচ্ছে। আমাদের এই সেমিস্টার একটা কোর্স আছে স্যারের সাথে, আজকে সকালে ক্লাস করছি স্যারের সাথে। ও তো সকালবেলা উনি ক্লাস করছে, তো তোমাদের কি এবার 2টা ল্যাব? জি ম্যাম। জি ম্যাম, দুটো ল্যাব। ও আচ্ছা। মেটাবলিজম 3 সেটার ল্যাব আছে। মেটাবলিজমে টোটালি আমরা একটাই ল্যাব পাচ্ছি, 3টা কোর্সের একটা ল্যাব। আচ্ছা এবার তোমাদের কোর্স টিচার কে কে? ম্যাম সালমান শাকিন স্যার, এরপর হচ্ছে রেহনুমা ম্যাম, এরপর হচ্ছে মোহাম্মদ সায়েম স্যার, এরপর স্নিগ্ধা ম্যাম। আচ্ছা দুজন নিউ ফ্যাকাল্টি আছে। দুজন না, তোমরা তো কতকেও চেনো না, মানে রেহেনুমা ম্যাম যে না তাকেও তো না মনে ম্যাম হয় কেউ চেনো চিনি না। না, ম্যাম কেউ চিনি না। আহ, তো ম্যাম আমাদের সাইম এবার যে সেমিস্টার পুরাটাই ম্যাম একদম নিউ। নিউ সাইম যে ও হচ্ছে আমার ইমিডিয়েট জুনিয়র আমার ল্যাবেরই, ঠিক আছে? আমার খুবই আদরের ছোট ভাই, কিন্তু ওকে জ্বালাবা না, ম্যাম ঠিক আছে? স্যারের ম্যাম ও কিন্তু স্যারের কথার সাথে ম্যাম আপনার কথার কিন্তু মিল আছে ম্যাম, মোটামুটি ম্যাম স্যারের পড়ানোর স্টাইল মোটামুটি কিছুটা মিলে ম্যাম আপনার সাথে। তাই নাকি? জি ম্যাম। ও অ্যাকচুয়ালি আমার তো অনেক ভালো স্টুডেন্ট, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পুরো টপ করা। জি ম্যাম। ঠিক আছে, তো এরকম ম্যাম একটু ইনফরমেশন দেন।
ম্যাম মানে আপনি আমাদের হয়ে একটু তার কাছে বার্তা পৌঁছাই দেন, আমাদের যেন একটু ভালোবাসা দেয় আপনার মতো। ম্যাম ম্যাম গত একটু ধারণা সেমিস্টারে দেই, আমরা আপনি যখন প্রথম আমাদের ভালোবাসার ক্লাস জোয়ারে মানে একবার আমরা ডুবে গেছি, এবারে যেন তো সত্যিকারের এখন ভালোবাসা পাইলাম। সায়েন্সারও আসলে ওরকম। না, সাইম কিন্তু ও ভীষণ ভালো এমনিতে। ওর ব্যাপারটা হচ্ছে কি, ভালো স্টুডেন্টরা একটু যেরকম হয় যে মানে চট করে মিশে ফেলতে পারে না, বাট ও কিন্তু এমনিতে ভীষণ ভালো বুঝাতে পারে। দেখা গেছে আমি বড় হলে কি হবে, ল্যাবে অনেক সময় এমন হয়েছে যে অনেক জিনিসপত্র ওর থেকে বোঝার যখন চেষ্টা করেছি, তোমরা যদি, আমি জাস্ট তোমাদেরকে এরকম বলবো যে এই ধরনের অপরচুনিটি কিন্তু সবসময় আসে না। এই ছেলেটা অসম্ভব ভালো রেজাল্ট করে ডিউ থেকে এসেছে, ঠিক আছে? জি আমি ম্যাম। যেমন 4 আউট অফ 4 নিয়ে বের হয়েছিলাম, ও কিন্তু সেম 4 আউট অফ 4। এবং আমার যেমন অনার্স ফার্স্ট ছিলাম না, কিন্তু ও কিন্তু অনার্সেও ফার্স্ট, মাস্টার্সেও ফার্স্ট। ওকে বলা হয় মানে আমাদের ডিপার্টমেন্টের একটা জেম। তো এরকম একজনের সাহচর্য তোমরা পেয়েছো, তো আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবে স্যারের থেকে বেশি বেশি করে শিখতে, ঠিক আছে? ওরও তো আসলে একদমই মাত্রই বের হয়েছে, মাত্রই তোমাদের ক্লাস নিতে এসেছে। প্রথম দিকে কিন্তু আমি এত ভালো পড়াতে পারতাম না, তাই না? আস্তে আস্তে আমাদের এক্সপিরিয়েন্স হয়। তো আমি শুনলাম হচ্ছে গেলো যে তোমাদের একদম সবগুলা নিউ ফ্যাকাল্টি পড়াচ্ছে, তো শোনার পর আমার কাছে মনে হলো যে তোমরা হয়তো বা একটু ভরকে যেতে পারো। ম্যাম খুব যে চাপে আছি ঠিক ম্যাম, খুব চাপে আছে ম্যাম। গেছি স্যারকে ম্যাম আমরা কোনো অলরেডি। প্রশ্ন করা লাগে না ম্যাম, স্যার অলরেডি এত ডিপ আর পড়ায়, স্যার এত অনেক ডিপে যায় ইনফরমেশন ম্যাম। দেন আর হ্যাঁ, একটু তো ডিপে যাবে, সে তার নিজের নলেজ অনেক ডিপ হ্যাঁ ডেপথে তো সে একটু কিন্তু ডিপেই মজাও যাবে। পাই অনেক, কারণ দেখা গেল যে অনেক কোশ্চেন করাই লাগে না, আবার কিছু কিছু সময় একটা কোশ্চেন করার সাথে সাথে দেখা গেল যে আমার আনুষঙ্গিক আরো যেগুলো মাথায় থাকে সেসব জিনিসও স্যার আলোচনা করে ওইসব নিয়ে, তো এই এমনিতে কারণে অনেক মজা লাগে। কিন্তু কোনো কমপ্লেইন নেই তো না, নিউ না ফ্যাকাল্টিরা কিন্তু ম্যাম, যথেষ্ট চেষ্টা করেন তোমাদেরকে শেখানোর, ঠিক আছে? হ্যাঁ আর ওই ভয়টা কখনোই পাবে না যে এই টিচারকে আগে কখনো দেখিনি, আল্লাহ জানে কেমন নাম্বার দেবে। চিন্তা করে দেখো, যখন ফার্স্ট ইয়ারে এসেছিলে তখন কিন্তু কোনো টিচার কেউ চিন্তা না, তারপরেও কিন্তু ক্লাস করেছো, তাই না? জি সেটা ম্যাম। আসলে যায় আসে না যে ফ্যাকাল্টি কে নিউ নাকি পুরনো। আর সত্যি কথা বলতে কি, নিউ ফ্যাকাল্টি হোক আর পুরনো ফ্যাকাল্টি হোক, আমি কিন্তু জাস্ট বিকজ আমার সবচেয়ে পছন্দের ব্যাচ হচ্ছে 190, আমি সবাইকে বলি। কিন্তু তার মানে থ্যাংক কিন্তু ইউ এই না ম্যাম। যে আমি শুধু তোমাদেরকে ভালো ম্যাম নাম্বার দেবো। একটু থ্যাংক ইউ আগে আমি ম্যাম। একটা ক্লাস করছি রেহানুমা ম্যামের, তো ওই ম্যাম বলছিল যে আপনার কাছে নাকি ওই ম্যাম শুনছে 192 ব্যাচ অনেক ভদ্র। আমি সবাইকে বলতে পারি তোমরা হচ্ছে জি আমার ম্যাম। মানে সবচেয়ে আদরের ব্যাচ, সত্যি কথা। জি বাট ম্যাম। থ্যাংক ইউ যেটা ম্যাম। পয়েন্ট সেটা হচ্ছে, তার মানে কিন্তু এই না যে আমি অন্য ব্যাচকে নাম্বার দিই না। ম্যাম সেই আপনার প্রথম ক্লাস আমরা যেটা পেয়েছিলাম মনে হয় অর্গানিক কেমিস্ট্রি হ্যাঁ 2। হ্যাঁ, হ্যাঁ, অর্গানিক। আনিকা অর্গানিক ম্যাম ছিল, কেমিস্ট্রি। আনিকা ম্যাম ওইখানে ছিল নিছিল হাফ, জি আর ম্যাম, বাকি আমি ম্যাম ওইটা একটু আপনি বলি ছিল। ম্যাম। আমরা প্রথম মিডের আগ পর্যন্ত মনে হয় আনিকা ম্যামকেই পেয়েছি। তো হুম আমাদের হুম। মিডের রেজাল্টটা যে পর্যায়ে ছিল, আপনি আসার পরে যে পরিবর্তনটা আসছে, এটা আসলে ম্যাম আমাদের কোনো পার্টিকুলার সাবজেক্টে বেস্ট মানে কামব্যাক। হ্যাঁ, ওভারঅল বেস্ট ছিল আর কি। ম্যাম না, বিরাট হ্যাঁ তোমরা কোহলির হচ্ছে তোমরা কামব্যাক ইনিংস নিজেরাও যেরকম অনেক ভালো, সেরকম একেবারে তোমরা নিজেরাও আসলে অনেক চেজিং ভালো। ইনিংস। দ্যাটস ওয়াই ভালো। তো এটাই বললাম যে এরকম ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আর স্নিগ্ধা ম্যাম, রেহিনুমা ম্যাম, এরা কিন্তু দুজনেই অসম্ভব ভালো, আমার খুবই ভালো ফ্রেন্ডও হয়ে গিয়েছেন ওনারা। তো এরা, আমরা টিচাররা কেউই তোমাদেরকে বুঝে শুনে খারাপ করাতে চাই না, ঠিক আছে? এরকম ভাববে না যে নিউ ফ্যাকাল্টি আমাদের কিরকম আসবে রেজাল্ট, ভালোই আসবে, ঠিক আছে? তোমরা যদি পড়াশোনা করো, ফলো করো। আর সবচেয়ে বড় কথা, এখন এমন কি কোনোদিন হয় বলো যে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে ম্যাডাম একটু গাইডলাইন দিয়ে দেন বা স্যার একটু গাইডলাইন দিয়ে দেন, আমরা দিই নাই? এরকম কিন্তু হয় না। না তো ম্যাম, নিউ এটা ফ্যাকাল্টিদের এটা থেকে বলতে পারবো। তোমাদেরই নিংড়ে নিতে হবে, ঠিক আছে? তোমাদেরই ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে যে স্যার, যেহেতু আপনার ক্লাস মানে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া নেই, আপনি আমাদেরকে একটু বলে দেন যে আপনি কি টাইপের কোয়েশ্চেন করবেন, জি ঠিক ম্যাম। আছে? তাহলেই জি দেখবা যে আর কোনো কমপ্লেইন থাকবে না। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এটাই বলা ছিল। আর ভয় পেও না, ইনশাল্লাহ ভালোই হবে। আর আমি যতটুকু, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আসাদ স্যারের চেয়ে নিউ ফ্যাকাল্টিরা তোমাদেরকে বেটার মার্কস দিবে। একেবারে সেমিস্টার দুবার শিখে গেছে এটা ম্যাম। মনের কথা আমাদের। জি ম্যাম, জি ম্যাম। ম্যাম আর অন্যদের কথা কি বলবো ম্যাম, ম্যাম, আমার ডান পায়ে আসাদ হচ্ছে স্যার আসাদ স্যার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন হিস্ট্রি ম্যাম, আর এটার পরিবর্তন ম্যাম আমরা কোনোভাবে মিডে, সম্ভব না, ওনার জায়গাটাও কেউ নিতে পারবে না ম্যাম। ম্যাম লাস্ট লাস্ট সেমিস্টারে মিডে আমরা সবাই শূন্য পাইছি, সবাই। হ্যাঁ, আমি শুনছি তোমাদের অ্যাডভাইজার হচ্ছে তাফরিয়া আপু, তো উনি আমার পাশে বসেন। তো আপু বলতেছিল যে স্টুডেন্টরা তো একটু খারাপ করে ফেলছে। পরে আমি বললাম যে আমিও তো ক্লাস ক্লাস নিছি, আসলে এত তো খারাপ করার কথা না। যাই হোক, স্যার অ্যাকচুয়ালি অনেক গুণী মানুষ এবং অনেক সিনিয়র টিচার, ওনার হয়তো জি বা ম্যাম। নিজস্ব স্টাইল আছে। ম্যাম এটাই আসাদ হোক। স্যারের মধ্যে আমি আমি 2 পাওয়ার পরে জিজ্ঞেছি যে স্যার মাত্র 2 পাইলাম, কত তুমি তো 2 পাও নাই, আমি দিচ্ছি। স্যারকে তো ভাইবা বোর্ডে পাওনা পেলে আর একটু মজা হবে। ভাইবা বোর্ডে ম্যাম যে পাইছে, ম্যাম পাইছি ম্যাম, পাইছি ম্যাম, ম্যাম পাইছি ম্যাম। আমি আমাকে ম্যাম 6টা কোশ্চেন করছিল স্যার। তো আমি 4টা কোশ্চেনের উত্তর আমার কাছে মনে হয়েছে আমি এক্সাক্ট দিছি, কিন্তু স্যারের কাছে এই একটা উত্তরগুলো আমার মতো একটাও হয়নি, পছন্দ হয় নাই। একটা আমার মতো এবং হয়নি স্যার।
একটাও মন মতো হয় নাই ম্যাম। কি আর বলবো বলো। সৌভাগ্য যে ওনার সাবজেক্টে ভাইবা দিয়ে মানে ওনার স্টুডেন্টে সরল ভাইবা দিয়ে এ অঙ্কেরও গ্রেড রুলস পাইছিল। থাকে, কিন্তু স্যারের কোনো রুলসই খুঁজে পাই না আমরা, যে স্যার কোন দিক থেকে দেখলে স্যারের হচ্ছে মন পাওয়া যায়। না স্যার বিশ্বকোষ। এখন ব্যাপারটা হচ্ছে কি, থাকে প্রতিটা ডিপার্টমেন্টে। আমরা যখন পড়াশোনা করে আসতাম এরকম কয়েকটা টিচার থাকে, এদেরকে আসলে ফিগার আউট করা যায় না। তো আমার যেমন এখনো মনে আছে যে আমাদের একটা টিচার ছিল, উনি হচ্ছে ওনার নাম ছিল সাইদ স্যার, ঠিক আছে। তো প্রায় প্রতি ক্লাস মানে প্রতি সেমিস্টার তো না, আমাদের তো ইয়ার সিস্টেম ছিল, প্রতি ইয়ারে ওনার একটা ক্লাস থাকতো এবং আমি ধরেই রাখতাম যে আমার হচ্ছে কোথাও যদি ফোর না ছুটে, ওই ওই একটা টিচার সে হচ্ছে আমার, ওনার ইয়াতে আমার A+ ছুটে যাবে। তো মাস্টার্স আমি লিটারেলি মানে আমার মনে হয়েছিল যে আল্লাহ সব জায়গায় সেফ হলেও উনি তো দিবে আমাকে বাস দিয়ে। তো একমাত্র মাস্টার্সে আমি ওনার সাবজেক্টে 4/4 নিয়ে বের হতে পারছিলাম। তো থাকে এরকম, ঠিক আছে। কিন্তু ওনারও যেন অনেক স্টুডেন্ট আছে যে যারা ওনাকে অনেক লাইক করে, বাট আমি ওনার আজ পর্যন্ত না ওনার পড়া বুঝছি, না ওনার কোয়েশ্চেন বুঝছি, না লিখতে পারছি। মানে ফার্স্ট ইয়ারে আমি মনে হয় অলমোস্ট ফেল করে ফেলতাম ওনার কোর্সে। তো এরকম থাকে কয়েকজন টিচার, কিন্তু তার মানে কিন্তু এই না যে স্যার খারাপ টিচার, ঠিক আছে। জাস্ট আমরা হয়তোবা ধরতে পারি না স্যারের ব্যাপারটা। তো আসল স্যারের ক্লাসটা অ্যাকচুয়ালি করার সৌভাগ্য আমার হয় নাই, তো আমি জানি না স্যার কেমন। তবে এটাই অফারটা বলবো, এত ভালো ম্যাম, দুইবার পাইছি তাকে। প্রথমবারের মিডে আমি 10 মিনিট পর সাদা খাতাটা স্যারের হাতে দিয়া, এমনিতেই ম্যাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাতের বেলা, বিল্ডিং আগুন ধরে গেছিল পানির নিচ থেকে এইটা, তো ওইখানে শক্কাই ছিলাম। সকালবেলা উঠে কিছু এলোমেলো হয়ে গেছে মাথা, আর সাদা খাতা জমা দিয়ে চলে গেছি। এখন এবারে আমি এত কষ্ট করছি, সেবারে দিচ্ছে 2 না যেন 1 না 0ই দিছে মনে হয়, না 2 দিছে। প্রথম মিডেও 0 তো পাইছে এই ম্যাম, সেকেন্ড মিডেও ম্যাম 0 পাইছে, 2 স্যারের পাইছি, দুইটা মিডে কোর্সে দিছে 2। আমি ম্যাম চিন্তা করতেছি সেকেন্ড যে আমার সেমিস্টারে আমি পরিশ্রমের ফলাফল 2। উনি যা শীট দিছে ওই শীট অনুযায়ী পড়ে যায় দেখি কোশ্চেন ওই শীটের হুবহু লাইন বাই লাইন। এখন এটাই ধরতে পারি নাই যে আসলে স্যার কি চাইছে। আমি মানে কি যা করছি পড়ছি কোশ্চেন গুলো লিখতে রয়েছি বারবার। ফাইনালে গিয়া যে 105 বায়োলজির কোশ্চেনই অ্যান্সার আমি যা পড়ে গেছি কোশ্চেনে, আমি কি করবো? স্যার যে কি চাচ্ছে বুঝতে না পারে শেষমেশ কোশ্চেন বারবার লিখছি ঘুরায় ঘুরায়। তারপর কি নাম্বার পাইছো? পাস করাই দিচ্ছে। ম্যাম পাস করছি ম্যাম নাম্বার পাইছে না, পাস পড়ে করছি। গেছি যা সেগুলোই কোশ্চেনে, এখন আমি করব কি? আমি বুঝতেছি না যে সে কি চাচ্ছে। এক একটা কোশ্চেন ছিল 5 লাইন 6 লাইন 7 লাইন স্যারের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে এবং খুবই সুপিরিয়র লেভেলের, ওইটা ধরার মতো অ্যাবিলিটিটা তখনো হয়নি। পরে যেবার পেরোয় যায় তখন বুঝতে পারি যে আসলে কিন্তু ওইটা অ্যাবজর্ব করার মতো অবস্থা আমাদের না। এখন আমাদের যে পাত্র, সে পাত্র যদি বিশাল কিছু নিয়ে এসে ছাড়ে, সেটা তো নিতে পারতেছি না, আমরা কষ্ট হয়ে যায়। এখন তার থেকে এইটা ভালো না যে আমি আমার স্টুডেন্টদেরকে বেশ কিছু মানে আগায় দিব একেবারে। না না, আমি স্যারকে নিয়ে কথা বলবো না বাবা, পরে অনেক সিনিয়র টিচার পরে স্যার আমার উপর খেপে যাবে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি কথাটা হাসতে হাসতে তুলেছিলাম যে অ্যাটলিস্ট মানে নিউ ফ্যাকাল্টি দেখে ভয় পেও না, আসাদ স্যারকে পার করে আসে এর চেয়ে কঠিন আর কিছু নাই প্রাইমারি সাথে, ঠিক আছে। এখনো তো আছে ওনারাও ম্যাম, একটু নিশ্চয়ই কঠিন। ভালোই দিবেন। ম্যাম দোয়া করেন যে দ্বিতীয় আসাদ স্যার যেন না হয়, আমরা নতুন একজন পেয়েছি। না না, এরকম না। ম্যাম আর পেয়েছি দুজন আমরা ফ্যাকাল্টির ম্যাম। সাথে একজনকে তো খুবই ভালো করে চিনি সাইমকে, আর আরেকজন ফ্যাকাল্টি যিনি উনিও ওই যথেষ্ট গুণী, উনি বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসেছেন। জি তো ম্যাম, জি আমি ম্যাম। বলবো যে মানে ওইটাতেই আমরা ভয়ে আসছি ম্যাম, বাইরের ডিগ্রি তো ম্যাম। না না, গুণী কে মানুষ বলছে গুণী তোমাকে? হয়ে গেছে। না এরকম কিন্তু না। ইউজুয়ালি আমরা সবসময় প্রেফার করতাম যে আমাদের যারা পিএইচডি করে টিচাররা আসতেন এরা অনেক হাম্বল হয়, কারণ বাইরের টিচিং এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, ঠিক আছে। সো এরকম ভাবার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ তোমাদের সাথে মানে ম্যাম পরীক্ষা। আমাদের 6টা সেমিস্টার কভার হয়ে গেছে, আসাদ স্যারের মতো টিচারের 2টা কোর্স আমাদের কাটায় গেছে, তারপরও আমরা কোনো টিচার নিয়ে এখনো কথা বলি নাই। কিন্তু এইবারই এই প্রথম যে আমাদের একটা 2টা ক্লাসের মাধ্যমে কোনো টিচারের এগেইনস্টে আমাদের কথা বলতে হয়েছে ডিপার্টমেন্টে। কি বলবো ম্যাম, এখন কি এখন যে হয় করবেন কি উনি। মানে কার সাথে সমস্যা হচ্ছে? সাইমের সাথেই হচ্ছে? না ম্যাম, না না ম্যাম, না 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 না, সায়েন্স স্যার পারফেক্ট আছে ম্যাম, কিন্তু আরেকজন ম্যাম। যিনি আসছেন মানে মেটাবলিজম কি তোমরা কি ধরতে পারছো না ওনার পড়া? জি ম্যাম। ম্যাম, উনি রাগ করে ক্লাস থেকে বেরিয়ে যায় ম্যাম। আহ ম্যাম এমনও হয়ে মানে আজকে আসলে আমার লাইফেও ফার্স্ট ম্যাম যে স্যারের ক্লাসটা পর্যন্ত আমি করি নাই ম্যাম। এখন তোমাদের ম্যাম আসলে আপনাদের সাথে ক্লাস নেওয়ার সময় ম্যাম আপনারা আমাদেরকে বলেন যে ক্লাস বেশি সময় থাকো, শিখে যাও। স্যার আমাদের বলেন যে আমার সময় 40 মিনিট, তোমরা যত দেরি করো আমার কোনো সমস্যা নেই, 40 মিনিটের 1 মিনিটও কিন্তু বেশি পাবে না। আচ্ছা, ম্যাম খুব এখন স্ট্রিক্ট আর কি ম্যাম, একদম।
যেমন অ্যাকচুয়ালি ম্যাম না আমরা ফার্স্ট ক্লাসে অনেকেই কিছু বুঝি নাই, সেক্ষেত্রে রিকভারি ক্লাসের জন্য আমাদের সিআর কে জানানো হয়েছে। সিআর ফোন দিয়ে বলার পরে সিআর কে জানাইছে এটাই লাস্ট এবং ফার্স্ট রিকভারি ক্লাস। আসলে এখন একটা টিচার আসলে কিছু তো বলার নাই, তাই না? আমি জাস্ট সর্বোচ্চ শুনে তোমাদেরকে একটু সান্ত্বনার বাণী শোনাতে পারি, তার এর চেয়ে বেশি না ম্যাম আমাদের হাতে কিছু করার নাই। কিন্তু তারপরে আমি বলবো এখন ক্লাসটা যেহেতু তোমাদের করাই লাগবে, একটু মানে বোঝার চেষ্টা করো স্যার কি চাচ্ছেন, ঠিক আছে? কারণ আলটিমেটলি উনি তো টিচার, তাই না? ওনার কোর্সটা তোমাদের জি করতেই ম্যাম, হবে সেটা অবশ্যই ম্যাম। এবং সামনে আরো আসবে। তো এটাই ভালো হয় কি যে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে স্যার কি চাচ্ছেন। অনেক সময় হয় কি যে প্রথমে এসে যেমন তোমরা, আমি জানি না কতটুকু জানো, 191 এর সাথে কিন্তু আমার কোপ আপ করতে খুব কষ্ট হয়েছে এবং এখনো হয়। কোনো একটা অজ্ঞাত কারণে ওরাও আমাকে পছন্দ করে না, আর আমি ওদেরকে বুঝতে পারি না যে ওরা কি চায়, ওরাও বুঝতে পারে না। দেখা গেছে যে একটা সবসময় আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েই গেছে, না ম্যাম, ঠিক আছে? 191 এর সাথে কখনোই আমার ওরকম খোলাখুলি তোমাদের সাথে যেরকম আমি বসে আড্ডা মারতেছি, 191 এর কিন্তু আমি অ্যাডভাইজারও ছিলাম, তারপরেও হয়নি। তো অনেক সময় না অনেক টিচারের সাথে স্টুডেন্টদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা ওই লেভেলে আসে না, ঠিক আছে? তো তোমরা এটা এক্সপেক্ট করতে পারবে না যে সবার সাথে তোমাদের এক রকমের আন্ডারস্ট্যান্ডিং হবে। বাট এখন যেহেতু সে এখন তোমার টিচার, একটু বোঝার চেষ্টা করো যে স্যার কি চাচ্ছে। স্যার যেটা চাচ্ছে একটু না হয় আর্লি জয়েন করলা, যেটুকু টাইম উনি দিচ্ছে ওইটুকু টাইমের মধ্যে না হয় একটু বুঝে নেওয়ার চেষ্টা করলা। মানে এখন কি আর করার বলো, টিচার না যেরকম ম্যাম, চাচ্ছেন ওভাবে। ম্যাম প্রবলেমটা এমনকি হয়েছে উনি ম্যাম, সিটও দিতে চায় না। হ্যাঁ ম্যাম হ্যাঁ বলো। প্রবলেমটা হয়েছে যে হ্যাঁ ম্যাম, আমরা যে স্যারের সাথে কথা বলবো, ম্যাম কথা বলার একটা জাস্ট একটা সুযোগ থাকা দরকার ম্যাম। যেহেতু ম্যাম আপনি এখন সময় দিয়েছেন বলে আমরা আপনার সাথে কথা বলতেছি সবাই মিলে। স্যারের সাথে আমরা যদি কোনো মানে ওই যে টপিক রিলেটেড কোনো কোশ্চেন করা হয়, তখন স্যার এটা প্রশ্ন করে যে তুমি কি গত ক্লাসে ছিলা কিনা, যদি না থাকো তাহলে তোমার সাথে কোনো কথা নাই, এমন টাইপের ম্যাম রিপ্লাই আসে। আমরা তো ম্যাম ওভারঅল যতগুলা টিচার আমরা এখন পর্যন্ত পাইছি সবার সাথে ম্যাম, সবাই আমাদের কাছে প্রথম নতুন ছিল, তারপরে আস্তে পুরনো হয়েছে, সবাই চিনছে, তারপরে তাদের সাথে আমরা ওইভাবে ম্যাম কথা বলেছি। ম্যাম ওই স্যারটা আমাদের জন্য, স্যারও ভার্সিটি নতুন, আমাদের জন্য টিচার নতুন ম্যাম, সব মিলাইতে গিয়ে ম্যাম আমরা স্যারের সাথে মিলাইতে পারছি না ওভারঅল, সেটা আমাদের জন্য একটা প্রবলেম আর কি। আচ্ছা, দেখেন ম্যাম, ম্যাম আমরা আরেকটা তারপর বিষয় কন্টিনিউয়াসলি প্রবলেমটা যেমন হচ্ছে ম্যাম এই মেটাবলিজম 3, যেটা কিনা আমাদের খুবই একটা মানে গুরুত্বপূর্ণ। সামনে আমাদের মলিকুলার বায়োলজি করতে হবে। তারপর এটা 3 ক্রেডিটের, মানে এত মানে উল্কাপাত হয়েছে আমাদের মেজর একটা সাবজেক্টে, যেটা উনি কিনা কোন আমাদের ব্যাকবোন হবে। কোন এটাই কোন আমাদের সাবজেক্টটা ভবিষ্যৎ নেয় উনি? নির্ধারণ ম্যাম করবে। মেটাবলিজম 3 ম্যাম। মেটাবলিজম 3 সেটাই গিয়া বজ্রপাত হয়ে গেল সেটার উপরে। এখন এইটার কষ্ট লাগে, মানে অভিমান হচ্ছে আমাদের বিধান ও স্যারের উপর হচ্ছে যে মানে না না, আমাদের তোমাদের ভাগ্যটা কোথায় নিয়ে 301। জি ম্যাম, দাঁড়ালো। 301 ম্যাম, জি ম্যাম 301। 301। ও না না, এটা না স্যারেরও খুব একটা দোষ না। আমিও এসে একদম প্রথমে আমাকে এই কোর্সটা ধরায় দেওয়া হয়েছিল, এই কোর্সটাই ম্যাম একদম এইটা মানে বুঝি না যে কঠিন খুবই কঠিন। সাবজেক্ট একজন নতুন মানুষ আসবে তার হাতে কেন ধরায় দিচ্ছে, না ব্যাকআপ ধরায় কোনো দিচ্ছে না কিশোর, ধরায় দিচ্ছে না। আমাদের সবার নিজস্ব সাবজেক্ট আছে, ঠিক আছে? এখন যে 301 নিত তিনি চলে গেছেন। তাহলে এখন তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো না বিধান স্যার এসে কি আমাকে বলবেন যে ম্যাডাম আপনি এন্ডোক্রিনোলজি ছেড়ে আবার ওই কোর্সে যান। আমরা কিন্তু যে যার কোর্স ধরে রাখি, কারণ এটা কিন্তু আইডিয়াল। যেমন আমি এন্ডোক্রিনোলজি পড়াচ্ছি, সেই তোমাদের আগের ব্যাচ দিয়ে শুরু করছিলাম 191 দিয়ে, তাই না? আমার চেয়ে বেটার কিন্তু এখন এন্ডোক্রিনোলজি কেউ পড়াতে পারবে না। না আমি বলতেছি না যে কেউ আমার চেয়ে বেটার জানে না, কিন্তু আমি এখন বুঝে গেছি যে স্টুডেন্টরা কোন জিনিসটা ভালো বুঝে। তো জি ম্যাম। সবারই এরকম কিছু সাবজেক্ট ধরা থাকে। এটা না বিধান স্যার এরকম করে না যে তোমাদের ভাগ্যেই হচ্ছে সব এরকম নতুন নতুন টিচার পড়ে গেছে। জাস্ট তোমাদের এবার যারা যারা কোর্স টিচার থাকার কথা ছিল কপাল খারাপ ম্যাম তারা তাহলে। হচ্ছে তারা চলে গেছেন, ঠিক আছে? তো এটা তো স্যারের হাতে না, ম্যাম বিধান ঠিক স্যার আছে? একটা আর কোর্স নিয়েছিল ম্যাম, বলছি যে সব স্যারও আমাদের পরে সাথে ম্যাম চেঞ্জ করে ফেলছে। যে বিধান স্যার ইমিউনোলজি ক্লাস মানে কোর্সটা হ্যাঁ, নিয়েছিল, কারণ পরে ইমিউনো সায়েন্স স্যারকে দিয়েছে। স্যারের ওটা হওয়ার কথা ছিল না। স্যার হচ্ছে প্রক্সি দিচ্ছিলেন যতদিন ওদের রিক্রুটমেন্ট কিন্তু কয়েক সপ্তাহ পরে হয়েছে, দ্যাটস ওয়াই। জি ঠিক ম্যাম। আছে? অ্যাকচুয়ালি স্যারের প্রতি কোনো গ্রাজ রেখো না। মানে আমরা কিন্তু এই জিনিসটা খুব মানে বাজেভাবে প্রতি সেমিস্টারে আমাদের টিচার চলে যায়, প্রতি সেমিস্টারে আমাদের টিচার নিতে হয়। এটা আমাদের জন্য কষ্টকর, ঠিক আছে? ম্যাম এটা অভিমান হয় ম্যাম, কারণ হচ্ছে অভিভাবকদের উপর ম্যাম রাগ করে নাকি, অভিমান ছাড়া অন্য কিছু হয় না। এখন আর আমাদেরও শিক্ষকদের আর এরকম সাথে তো হয় আমাদের না কাছ ইউজুয়ালি। থেকে এমন একটা ভালোবাসা যেটা বলার মতো না, কারণ আমরা আপনাদের কাছ থেকে শিখতে পাচ্ছি, চলার পথের রসদ যোগাচ্ছেন আপনারা আমাদেরকে, কিভাবে চলতে হবে, কি করতে হবে না হবে সবকিছু আপনাদের কাছ থেকে শিখতে পাচ্ছি। আপনাদের চলা পথে আমরা আবার পা ফেলে ফেলে চলতেছি। তবে আমি অভিমান বলবো কি ছাড়া কিছু না। মেটাবলিজম 3 তে, ঠিক আছে? কিন্তু এখন ম্যাম আমি এটা যে আমাদের খুবই ব্যাকবোন তৈরি করে দিবে। অন্য কোনো সাবজেক্ট হলে ম্যাম খারাপই লাগতো না, আমিও হয়তোবা অতটা রিয়েক্ট করতাম না, কেউই হয়তো অতটা রিয়েক্ট করতো কিনা সন্দেহ আছে। কিন্তু মেটাবলিজম 3 যেটা কিনা একটা মেইন সাবজেক্ট, এখানে এসে যদি কেউ একটা মানে এমন বিহেভ করতেছে যেন আমরা হচ্ছে কি বলে
মানে অচেনা একটা মানুষ, মানে আমাদেরকে সন্তান তুল্য হিসেবে সে ট্রিট করবে, মানে না যে না, যে কেউ। আমাদেরকে পিএইচডি হোল্ডার মানে ভেবে ট্রিট করে ম্যাম। ম্যাম এবং পিএইচডি এখানে সে না সে কি করে আসছে সেটা আমাদের এখানে ম্যাটার আরো না, একটা আমরা প্রবলেম কিন্তু হলো চিন্তা ম্যাম, করি না যে সে যেমন গত পিএইচডি করছে সেমিস্টারে শুধুমাত্র বিএসসি। সে যদি বিএসসি নাও হয়, সে যদি আমাদেরকে শিখাতে পারে, সে আমাদের শিক্ষক। এখন সে কি আমরা সেটা দেখতেও যাব না না, না কিন্তু না, আমি সেটা আমাদেরকে তো বোঝাচ্ছি জানতে যে হবে। মানে স্যার মনে করে যে আমরা হয়তো মাস্টার্স পড়তেছি, যে আমাদের পেছনের ওভারঅল সবকিছু জানা আছে, স্যার শুধু তারপরে ম্যাম ওভারভিউ দিয়ে আমাদের যাচ্ছে, নিজেদেরও কিছু ওটা ল্যাকিং ম্যাম। থাকে, আমাদের হুম নিজেদের হুম কিছু ল্যাকিং থাকে। সেটা একে হচ্ছে আমরা দেখা গেল অনেকেই বেশিরভাগই আমরা ডিপ্লোমা, আমাদের এই ব্যাকগ্রাউন্ড, না আমরা সেটা এটাই কাটিয়ে ওঠার কিশোর, চেষ্টা করি না। হ্যাঁ এটাই সমস্যাটা হয়ে যায় বুঝছো। কাটিয়ে ওঠার আমরা চেষ্টা করি, প্রতিনিয়ত যুদ্ধ করতেছি না না নিজের না সাথে না যে শোনো, কিভাবে আগাবো। আমাকে একটু বলতে দাও। এই জিনিসটা না আমাদেরও একটু ইস্যু হয়ে যায়। জিনিসটা প্রথম দিকে তোমরা মনে করে দেখো, আমি কতবার তোমাদেরকে বলতাম যে এটা পড়ে আসো না, ওটা পড়ে আসো না। কারণ সত্যি কথা বলতে তোমরা যেমন ইন্টারমিডিয়েট পড়ে আসো না, আমরাও তো ডিপ্লোমা করে আসিনি। সো তোমাদের যেমন আমাদের সাবজেক্ট সম্বন্ধে আইডিয়া নেই, আমাদেরও না তোমাদেরটা সম্বন্ধে একদমই আইডিয়া নেই, ঠিক আছে? তো অফেন আমরা যারা না জানে, ইউজুয়ালি কিন্তু আমরা যারা ভার্সিটি লেভেলে পড়ে আসি, আমরা ইউজুয়ালি ডিপ্লোমাদের সাথে পড়াশোনা করি না, আমরা করি যারা এইচএসসি দিয়ে আসছে, ঠিক আছে? তো হয়তোবা উনি কখনো এই সিচুয়েশনটা ফেস করেন নাই দেখি হয়তোবা তোমাদের প্রতি এক্সপেকটেশনটা একটু বেশি। এটা ওনার এগেইনস্টে ধরে রেখো না, ঠিক আছে? এটা ওনার এগেইনস্টে ধরে রেখো না। এক্সপেকটেশন না, ডেলিভারির তো একটা ব্যাপার থাকে। এখন যাই হোক, এখন না আমি আর ওনার সম্বন্ধে কোনো কমপ্লেন শুনবো না, উনি আমার একজন রেসপেক্টেড কলিগ। তোমরা যেমন তোমাদের ফ্রেন্ডের সম্বন্ধে, আমি যদি এখন বসে বসে ম্যাম ধরো এটাই তোমাদের, কথা ম্যাম, আমাদের জন্য ম্যাম কেউ সেটা তো বললো অবশ্যই না, ম্যাম। আমাদের কেউ বললো কথা না কেউ ম্যাম, শোনে না এবং কেউ বলেই না ম্যাম। এই যার কাছে সন্তানদের যাই কথা সে বলে ম্যাম আমার কেউ চিন্তা কলিগ, করে না আমার এখন। টিচার। ক্লাসের শেষ হওয়ার পরেও 25 মিনিট বসে বসে আমি তোমাদের কথা শুনতেছি। আমি তোমাদের অ্যাডভাইজার না, আমি তোমাদের কোর্স টিচার না, কিছু না। তাহলে কোথায় শুনি না, হ্যাঁ? কিন্তু জিনিসটা হচ্ছে কি, আমাদের পজিশনটা বুঝছো। এখন ওনাকে হচ্ছে গিয়ে হলো হয়তো বা বিধান স্যারের কানে যদি কথাটা যায়, তাহলে উনি ডেফিনেটলি ওনাকে হয়তো বা মেন্টর করার ট্রাই করবেন, যে কোনোভাবে কি একটু শিখিয়ে দেওয়া যায় নাকি। যে অ্যাকচুয়ালি শিখানোরও কিছু নেই, উনি নিজের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। কিন্তু অফেন হয় কি, ওই যে হয়তো বা ওনার টিচিং এক্সপিরিয়েন্সটা নতুন, উনিও বুঝে উঠতে পারতেছেন না যে স্টুডেন্টদের ম্যাম সাথে। এখানে আরো একটা বড় প্রবলেম হলো, যেমন একটা শীট দিলে এই পেজের পর এই পেজের পড়াটা মানে সিরিয়ালি থাকে, কিন্তু উনি যে পড়ায় না, যে ধরেন 725 নাম্বার পৃষ্ঠা পড়ায় হুট করে চলে গেল 200 সামথিং কোন পেজে। এখন উনার কাছে আমরা যখন শীট চাইছি, বই দিছে, যেমন গত সেমিস্টারে সাকিব স্যারও আমাদের বই দিয়ে পড়াইছে, বাট কিন্তু স্যারে বলে দিছে যে এই পেজ থেকে এই পেজ পর্যন্ত পড়বা, বা এই পেজ থেকে এই পেজ পর্যন্ত আমি পড়াবো। এমন কোনো না, কারণ স্যার উনি উনি যখন শীট দিছে স্ক্রিনশট দিয়ে দিছে ম্যাম। উনি একজন স্যার পড়ানোর পরে যখন শীটটা পড়ি, সেক্ষেত্রে যতটুকু আমাদের ল্যাকিং থাকে সেইটুকু গ্যাপ পূরণ হয়ে যায়, কিন্তু উনার শীটটাও ধরতে পারতেছি না। কম্পিউটার দোকান থেকে ম্যাম শীট কপি করে না, টাকা নেই মনে কেমনে। আসলে আচ্ছা, তোমরা কি তাফরিয়া আপু মানে তোমাদের অ্যাডভাইজার ম্যামের সাথে একটু কথা বলেছিলে? আমরা বিধান ম্যাম স্যারের সঙ্গে কথা বলছি সরাসরি। ডিপার্টমেন্ট হেডই সমাধান দিতে পারছে না ম্যাম। তারপরও অ্যাডভাইজার টিচারকে একটু জানিয়ে দেখো, ঠিক আছে? অফেন যে জিনিসটা ম্যাম হয়, যেমন আমাদের আসলে ওনার পড়া বা এগুলা নিয়ে আসলে আমাদের খুব বেশি সমস্যা নেই। একটা টিচার নতুন আসছে, সেটা তো ম্যাম আমরা বুঝি যে আমাদের সাথে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, কিন্তু ম্যাম পড়াশোনার বাইরেও কিছু ব্যাপার থাকে না, যে ক্লাস ফার্স্ট টাইম এসে বলে দিল 40 মিনিট, এর ভিতরে 1 মিনিট বাইরে যেতে পারবো না। ম্যাম আমি একটা কোশ্চেন করছি 40 যে মিনিট কেন? মানে আমাদের ম্যাম, ক্লাস তো মানে ওটা 1.5 রিভিউ ঘন্টা। ক্লাস ছিল, ক্লাসটার মানে মধ্যে বলছে। তো ম্যাম আমি একটা কোশ্চেন করছি ওনারে, বলতেছে যে তুমি তো গত ক্লাসে কোশ্চেন আমি অ্যানসার দিতে পারবো না। Ma'am, এগুলা বিহেভিয়ারের জন্য আসলে খুব কষ্ট পাইছি আমরা, যে আসলে না, একজন ওটা টিচার। বলেছে কেন? কারণ অফেন যে জিনিসটা হয়, যেমন তুমি আমার গত ক্লাসটা করোনি, তো এখন গত ক্লাসের যে জিনিসটা, এখন ওই রিলেটেড আমি যাই বলবো তুমি তো কিছু বুঝতে পারবে না। তো তখন যদি সেটা তুমি তো ম্যাম কোশ্চেন রিভিউ করবে, ক্লাস, মানে ওই ক্লাসটি আবার ম্যাম হবে। রিভিউ ক্লাসে তো তারেক নতুন তো করে জিজ্ঞেস ম্যাম, করবে না। তারেক তো ম্যাম একটা ক্লাস করে নাই। আমি ওনার ফার্স্ট ক্লাসে মেবি আধা ঘন্টা লেট করে ঢুকছি, ঢুকার পরে উনি যে পড়াটা বুঝাইছে সেখান থেকে আমি যতটুকু পাইছি সেখান থেকে মানে জিজ্ঞানোর পর আমি বলছি স্যার আরেকটু যদি বলতেন। উনি বলে যে তুমি কি প্রথম থেকে ছিলা? না স্যার। আমি উনি সেই সময় আমাকে উত্তর দিল যে আমি ধরে নিলাম তুমি সবই বুঝছো। ম্যাম ম্যাম সত্য কথা বলতে কি, যে আমরা যতই ভালো বলি যাই বলি, আপনি চেষ্টা করবেন ওইটার মধ্যে কত ভালো জিনিসটা আছে সেটাকে প্রেজেন্ট করার, এটাই আপনি করতেছেন, আপনি করবেন এটাই স্বাভাবিক। আর আমরাও চেষ্টা করেছি আসলে বিষয়টা মানিয়ে নেওয়ার, কিন্তু না আমিও আসলে বুঝতেছি যে তোমাদেরও ওই হাত পা বাঁধা এখানে। আমিও অ্যাটিটিউড
কি একটা ব্যাপার ম্যাম, ওই যে তারেক বলতে পারে হ্যাঁ যে হ্যাঁ আমি এটা বলতে পারবো না এখন, কারণ তুমি প্রথম ক্লাসটা করোনি, থাকে জানতে বাবা বাবা পারো। তোমরা একটা ক্লাসের মধ্যে সবার আচরণ কিন্তু সেম না। এই যে পুরা 192 তোমরা বলতে পারবে তোমরা সবাই একই বিহেভিয়ার, তা তো কিন্তু না, তাই ম্যাম না? না আমি তো ম্যাম, সে তো স্যাররে অবশ্যই না। কিন্তু আমাদের যেভাবে পড়ানো হয় ম্যাম, ঠিক ওইভাবেই বলছি যে ম্যাম যে স্যার আমরা এইভাবে শীট দেয় যে কোনো স্যার যদি আমাদের বই পড়াইতে যায় সেক্ষেত্রে আমাদের বইয়ের নাম বলে যে ওইখান থেকে পড়লে তোমাদের বেশি উপকার হবে বা বেনিফিট পাইবা। কিন্তু এটা বলার পরেও উনি কোনোতেই মানে না যে উনি লেহেঞ্জার পড়াবে। কিন্তু আমরা তো লেহেঞ্জার পড়তে রাজি, কিন্তু ম্যাম একটা তো ধারাবাহিক ধারাবাহিক থাকবে ম্যাম যে একটা এই ফিগার থেকে পড়াটার আরেকটা পরে ফিগার এই চলে পড়ে। যাচ্ছে মাঝখান থেকে, খুব ভালোভাবে বোঝানো নাই, শুধুমাত্র অল্প একটু জি ম্যাম। হেডিং যেমন ম্যাম তুলে চলে যাচ্ছে 687 আরেক থেকে জায়গায়। 700 কত জানি পেজে চলে গেছে, দেন 200 কত জানি পেজে চলে আসছে। ম্যাম উনি পড়ায় 5th এডিশনের বই, আমার কাছে হলো 7th এডিশনের বই। আমি বই খুলে পড়ছি, স্যারের বলছি স্যার আপনার পৃষ্ঠার লগে তো আমার বইয়ের পৃষ্ঠা মিলে না। পরে আমার বলে 7 তোমার 7 কত এডিশন কত, পরে বললাম স্যার 7 এডিশন, কয় এই কারণে মিলে না। ম্যাম এদের কোনো আনসার হইলো যে এই কারণে মিলে না। তাহলে সেক্ষেত্রে ও না না গড, ওটা আচ্ছা না। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যেহেতু এগুলা বলে তো লাভ নেই, তো যখন উনি জাম্প করছেনও লিস্ট ট্রাই করবে হচ্ছে যে যার কাছে 5th এডিশনের বইটা আছে যে কোনো একজনের কাছে তো ডেফিনেটলি থাকবে, তোমরা একটু নোট করা শুরু করো, ঠিক আছে? স্যার যেটা বলেন সাথে ম্যাম সাথে টুকে ফেলো। যদি যদি ম্যাম ঘাউরামি করা হয় তাহলে তো এটাই বলা উচিত যে আপডেট এডিশনটা স্যারেরই আসলে জোগাড় করা উচিত, আমার না। হিসাবটা তো তাই সেটাই দাঁড়ায়। ম্যাম আমরা কোনো হ্যাঁ বাট টিচারদের সাথে ম্যাম আমরা শত্রু না, কোনো টিচার আমাদের শত্রু না বা আমরা টিচারদের শত্রু না ম্যাম। আমরা চাই যে কোঅপারেট করার জন্য স্যারের সাথে, কিন্তু স্যার যদি ম্যাম ইজিলি ম্যাম বিষয়গুলো না নেয় ম্যাম, তাহলে তো ম্যাম সেটা আমরা নিতে পারবো না। স্যার অনেক এডুকেটেড, ম্যাম একটা স্যার ম্যাম জিনিস অনেক কি, এই এডুকেটেড। জন্য সন্তানরা কোনো স্যার ম্যাডাম আমাদের মানে সবাই আমাদের ভালোবাসে, সবাই 192 ব্যাচকে ম্যাম সবাই। আসাদ স্যারও আমাদের জন্য পাগল, আমরা শূন্য পেলেও স্যার আমাদের অসম্ভব পছন্দ করে। সেখানে সায়েন্স স্যারের সাথেও ম্যাম আমাদের এত ভালো একটা আইন স্যার সম্পর্ক নিজে হয়ে বলছে গেছে। যে আমাদের অন্য সময় ক্লাস নিয়ে কোর্স শেষ করবে শেষ বা করবে, আরো হ্যাঁ যদি এক্সট্রা স্যার ক্লাস ম্যামেরা স্যার আছে, নিতে কিন্তু চাচ্ছেন। আর আমরা ওনারে প্রপোজাল দিছি যে আমরা রিকভারি ক্লাস করব বা অন্যদিন ক্লাস করব, উনি মানে ফোন পায় সরাসরি বলে দেয় যে এটাই লাস্ট এটাই ফার্স্ট। ম্যাম তারপর একটা জিনিস কি ম্যাম, ম্যাম আমরা স্যারের যদি নামে আমাদের ব্লেম সাথে করছি ব্যবহার না করা হয় ম্যাম। সার্ভেন্টের মতো করে, যে আই নো, আঞ্জলিটা মানে ধরেন আমি একটা রিক্সা চালাচ্ছি, কেউ যদি আমাকে হাতে হাতে টাকাটা না দিয়ে রিক্সা মানে টাকাটা ছুড়ে দেয়, এই টাকাটা নিয়ে নিস, সেরকম টাইপের যদি ব্যবহার পাওয়া হয় ম্যাম, নিজের একটা আত্মসম্মানই বাদে। এইরকম সম্মান পাওয়ার অধিকার শুধুমাত্র স্টুডেন্ট না, যে চাকরি ম্যাম করে, যে সবচেয়ে হচ্ছে একটা কথা খেটে শুনে খায়, আমার সবারই সবচেয়ে তো বেশি অধিকার কষ্ট আছে। লাগছে যে স্যার একটা অ্যাসাইনমেন্ট দিয়ে আমাদের বলছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট দিলাম এটা পাস করার জন্য, এটা তোমাদের পাস করানোর জন্য দিলাম, আর যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে বই পড়তে হবে বেশি বেশি। ম্যাডাম আমরা কি এত অযোগ্য যে একটা অ্যাসাইনমেন্ট দিলো আর অ্যাসাইনমেন্ট আর লেখা পাস করে যাইতে হবে? ম্যাডাম এই কথাটা খুব কষ্ট পাইছি যে প্রথম আসলে একজন ক্লাসে যাও, টিচার প্রথম ক্লাসে প্রথম ক্লাসে কয়েকটা অ্যাসাইনমেন্ট ম্যাম কিরকম অ্যাসাইনমেন্ট দিছে যে যা পড়াছি তাই, লেলেন্সারে কয়েকটা টাইটেল লিখে দিছে, এই টাইটেলের ভিতরে যা যা আছে তো যা ধরতে পারি না। কোনো হ্যাঁ টপিক এখন লিখতে পারবো, আরে এইটা লেখে পাস করে আমার কি লাভ হবে? আর ম্যাম এটা যে বললো খুব কষ্ট পাইছি যে আসলে পাস করানোর জন্য একটা অ্যাসাইনমেন্ট দিল। তুমি ওই অ্যাসাইনমেন্টটা লিখো স্যার প্লিজ, আমাকে পাস না না, করিয়ে দিন। এই নিত্য ম্যাম, স্যার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছে, তো স্যার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছে 30 পেজের একটা জাস্ট টপিকস, মানে বইয়ে যেভাবে আছে জাস্ট কাট এন্ড পেস্ট করতে বলছে। এখন আমি নিজে নিজে প্রশ্ন করতেছি নিজেরে যে আসলে এটা যে ওখান থেকে কাট আর পেস্ট করব, এটা কি স্যারকে শীট বানায় দিব, নাকি যে আমি যেটা আসলে কেন লিখতেছি এটা লেখার কারণটা কি, সেটা আমি নিজে নিজে বুঝতেছি। স্যারকে প্রশ্ন করলে তো স্যার উত্তর দিবেন, সেটা আমিও ভাবতেছি আর ম্যাম। 30 পেজের একটা হ্যাঁ অ্যাসাইনমেন্ট ও দিয়েছে স্যার, আমাদের মধ্যে 30 আবার হচ্ছে পেজের মোর্শেদ ম্যাম। সব থেকে হতভাগ্য, মোর্শেদ 2টা কোর্স করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি অনেক শুনছি, আমি জানি না আমি কেন ম্যাম অলওয়েজ ম্যাম এরকম আমরা একটা সরি ম্যাম, পজিশনে আসলে ফেসে যাই তোমাদের সাথে। ম্যাম ম্যাম আমরা এই সরি তোমরা ম্যাম, আমাকে আমরা আনিকা স্যারের নামে ম্যামের ব্লেম নামেও, করিনি ম্যাম, আমরা স্যারের নামে ব্লেম করিনি আই ম্যাম। নো আই নো, আমিও মজা করে কষ্টটা বলতেছি। রাখার জায়গা ছিল না ম্যাম। তো দেখি এখন আমারও না কোনো পজিশন নেই সত্যি কথা বলতে। তোমরা বলেছো আমাকে, এই জন্যই বলেছিলাম যে একটু তাফরিয়া আপুর সাথে কথা বলতে, কারণ উনি একটা কথা বললেন না, ওনার একটা পজিশন আছে, উনি তোমাদের অ্যাডভাইজার।
কিন্তু আমি যদি এখন সিরিয়াসলি গিয়ে বিধান স্যারের সাথে এটা নিয়ে কথা বলি, স্যারের কথা কিন্তু হবে ম্যাম প্রথম থেকে বিধান আপনি স্যার আপনার তো ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু ফাইনালি কোনো রেজাল্ট ম্যাম আমাদেরকে তাহলে দেয় হয়তোবা না, তাহলে হয়তোবা স্যার স্টেপ নিচ্ছেন। সবকিছু তো আর তুড়ি বাজালেই হয়ে যায় না, একটু ধৈর্য ধরো, হয়তোবা মিড টার্মের পরে চেঞ্জেস আসতেও পারে, ঠিক আছে? কিন্তু আমি যেটা বললাম যে আমার পক্ষে না আসলে সত্যি কথা বাবা কথাটা তোলা সম্ভব না, কারণ আমি তুললে এখন ব্যাপারটা দাঁড়াবে যে আপনি আপনার কোর্স রেখে কেন আরেক টিচারের ব্যাপার নিয়ে কথা বলেন, তাই না? এটা সরি কিন্তু ম্যাম, আমিও আমরা আপনার হ্যাঁ কাছে ঠিক ব্লেম আছে, বুঝতে করিনি, আপনি পেরেছো? কিছু মনে করেন না ম্যাম। আমরা কোনো না টিচারের নামে এটা মানে হচ্ছে আগে কখনো এমন করিনি ম্যাম। না, এটা তো আমি জানি। যাই হোক, এটা আমরা ধরে নিলাম যে আমরা এখানে সুখ দুঃখের কথাবার্তা বলছি, আমি আমারটা বলছি, জি তুমি ম্যাম, জি তোমারটা ম্যাম, বলছো, জি আমরা ম্যাম, এটা এখানেই রেখে দিলাম, ঠিক আছে? জি ম্যাম। কিন্তু আমি যেটা বলবো, একটু বিধান স্যারকে হয়তো বা আরেকবার নক দিয়ে দেখতে পারো, বাট আমার মনে হয় এমনি কাজ হবে। আর যদি তাও না হয়, একবার একটু তাফরিয়া আপুর সাথে একটু কথা বলে দেখো, তোমাদের অ্যাডভাইজার, ম্যাম অ্যাজ আমরা অ্যান অ্যাডভাইজার চাচ্ছিলাম, হতে। পরে সেটাও ভাবছিলাম যে স্যারকে আমরা বলি যে স্যার আপনি আমাদের সাথে একটু, যেহেতু আপনার ক্লাস কম পাইছি বা আমরা মিডের আগে ক্লাস নাই, আপনি আমাদের সাথে একটু মানে এক্সট্রা ক্লাস নেন। এখন স্যার প্রথম ক্লাসে যেভাবে বলছে যে রিভিউ ক্লাসে, এখন যদি আবার বলে যে স্যার আমাদের এক্সট্রা ক্লাস নেন বা 2-3টা ক্লাস যদি এক্সট্রা নেন, তাহলে স্যার আপনাকেও আমরা বুঝতে পারবো বা আমাদেরকেও আপনি বুঝতে পারবেন। স্যার এই কথা পর্যন্ত ম্যাম স্যারের কাছে যাওয়া পসিবল, সেটাও ম্যাম ভাবতেছি ম্যাম। তারপরে বলে দেখো, আমি যে যেটা স্যার বলবো যে আপনি, বলে স্যার দেখো। আমাদের যেহেতু ক্লাসগুলো কম পাইছি, আপনি এই উইকে আমাদের 2টা বা 3টা ক্লাস নেন, তাহলে মোটামুটি আমাদের সিলেবাসটাও কভারেজ হবে, আমাদের যে প্রবলেমগুলো সেগুলো বের হয়ে আসবে। ততটুকু একবার যাওয়াও তো বলে পসিবল দেখো, না ম্যাম। ঠিক আছে? একবার বলে দেখো, তারপর আমি বলবো যে শোনো, টিচাররা বকা দিবে, স্টুডেন্টরা বকা খাবে, আমরা বহুত খাইছি, ঠিক আছে? ম্যাম আর ম্যাম এটা টিচার বকাটা তো মানতে বকা তো না রাজি ম্যাম, আছি ম্যাম, যদি ম্যাম জিনিসটা এটা পাই। তো বকা না আমি তো ম্যাম। ছোটবেলা থেকে আপনারা প্রচুর বকা মার দিবেন, খেয়েছি আমরা ম্যাম। শিখবো ম্যাম, এটা তো সমস্যা না ম্যাম। সমস্যাটা হয়েছে ম্যাম স্যার তো আমাদেরকে বুঝতেই চাচ্ছে না ম্যাম। এটা তো মানে এক আহ প্রকার বলা যায় ইগনোর ম্যাম। এই ইগনোরটা তো ম্যাম অনেক না না, কঠিন একটা এরকম না, বিষয়। হয়তোবা এরকম না, হয়তোবা কোথাও বললাম তো, কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং এ আমি বললাম তো, আমি আমার উদাহরণ দিয়ে বলছি। তুমি যদি 191 এর সাথে গিয়ে কথা বলো, ওরা লিটারালি বলবে আমি একটা মনস্টার, সত্যি। তো আমি কি মনস্টার বলো? না ম্যাম, এরকম তো বাট 191 কে গিয়ে জিজ্ঞেস করে, ওরা অ্যাকচুয়ালি আমার সাথে কেন যেন ওদের আন্ডারস্ট্যান্ডিংটা হয় না। তো এরকম হয় হয়তোবা কোনো একটা কারণে, স্যার হয়তোবা কোনো মনের ভিতরে কোনো ইল থট নেই, কিন্তু সামহাও তোমাদের সাথে ওই মানে লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, না মাঝখান থেকে ম্যাম, এসে কোর্স আপনি করেছে যদি আমাদেরকে সব কথা মিলিয়ে। বলতে দিছেন বলে আমরা এতক্ষণ ম্যাম সবাই কথা বলতেছি। এখন আপনি যদি কথা বলতেই না দেন যে আমি পড়ার বাইরে কোনো কথা বলবো না ম্যাম, তাহলে ম্যাম আমরা কিভাবে কথা বলবো আপনার সাথে ম্যাম? সেটাও একটা বিষয় কিন্তু ম্যাম। এখন এটাই হচ্ছে কথা যে দেখো একটু, তারপরে আমি তত আমি কি আর বলবো। আমি তারপরেও বলছি যে আরেকবার চেষ্টা করে দেখো, স্যারের সাথে কমিউনিকেট করে দেখো যে জি কি ম্যাম, হয়। যদি আর যদি বেশি প্রবলেম ফেস করো, সেক্ষেত্রে বিধান স্যারকে কন্ট্যাক্ট করতে হবে, যেহেতু উনি ম্যাম হেড এবং 3টা মাস তোমাদের আর কি ম্যাম, একটু কষ্ট করতে হবে 3টা মাস আর কি। স্যারকে এরপরে আর আর এই 3টা কষ্ট মাসও করতে নেই, আর হচ্ছে আর 2টা মাস আছে, 2 যাই মাস হোক। ম্যাম, সবাই ভাবতেছে 3টা মাস, কিন্তু এটা তো আমাদের জীবনের ব্যাপার ম্যাম। না কারণ সেটা না মেটাবলিজম ক্ষেত্রে কিশোর, এটা তোমাদের আমার জীবনের ক্ষেত্রে ব্যাপার না, মেটাবলিজম তুমি ম্যাম। সবসময় বাড়ায় বাড়ায় বলো। এটা তোমাদের জীবনের ব্যাপার না, আর মেটাবলিজম শেখার জন্য টিচার লাগে না। তোমার যদি অ্যাকচুয়ালি অনেক শিখার ইচ্ছা থাকে, তাহলে তোমার অনেক ম্যাম অনেক সেটা ওয়েবসাইট আছে, ইউটিউব বা যেভাবে শিখে হোক না নিও। কেন, এটা একরকম শেখা। আর আমাদের শিক্ষক মানে যে না, আমাদের কিশোর গুরু হয়। টিচারের কাছ থেকেই শিখতে চায়, না স্যার ছাড়াও শিখবেই হ্যাঁ না। হ্যাঁ, তো টিচার তো অনেকই হইতে পারে। এখন ধরো ইউটিউবে যে শিখায়, ঠিক আছে, সবুজ বায়োলজি থেকে শিখে না, ও তো টিচারই আছে, ঠিক ইউটিউবের আছে? নিজস্ব কোনো বুদ্ধি নেই ম্যাম। আর আমাদের যে শিক্ষক হবেন, কিশোর, তুমি মানে আমাদের যে আশা গুরু, স্যারের সাথে যোগাযোগ করো, স্যার তোমাকে শিখাবে। হ্যাঁ, শিখাই স্যারও দেবে। তোমাকে ম্যাম খুব ভলেন্টারিলি শিখাইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। পিয়ালি খুব একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, ওকে আসাদ স্যারের সাথে যোগাযোগ করে দিলে ও সায়েন্টিস্ট হয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আমি যেটা বলতেছি, এটা জীবনের কোনো ব্যাপার না। ডোন্ট গেট সো ফ্রাস্ট্রেটেড, কিশোরকে জি ম্যাম। ইগনোর করো। আর হচ্ছে কি হলো, যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে স্যারের সাথে আরেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করো। বাট আচ্ছা যদি ম্যাম। দেখো যে না, তোমাদেরও তো একটা কোর্স, তাই না? জি তোমাদেরও ম্যাম। নাম্বার পাওয়া ডেফিনেটলি দরকার, যেভাবে চিন্তা করো। ম্যাম তো এই কারণ সেমিস্টারে সবারই শিওর ম্যাম, মিনিমাম আমরা তো যদি 30 জন থাকি, মিনিমাম 15 জনের ম্যাম যে ওয়েবার নিয়ে টানাটানি ছুটবে। অলরেডি ম্যাম গত সেমিস্টারে সেটা হয়েছে, অনেক কষ্টে ম্যাম জীবন বাঁচছে। তবে এই সেমিস্টারে ম্যাম হ্যাঁ পাস করব ঠিক আছে, বাট ওইতে ম্যাম ওয়েবার নিয়ে ম্যাম খুব বেশি ম্যাম টেনশন হচ্ছে এই না সেমিস্টারে। না, আগেই টেনশন করো না। আমি বলবো আরেকবার একটু বিধান স্যারের সাথে কথা বলো। যেভাবে আমাদেরকে বলছো, ফার্স্টে না আমার দোষ অলরেডি চলে গেছে এবার দোষ দিবে না, ঠিক আছে? 7-2। টিচারদেরকে ফার্স্টে স্যারের এগেইনস্টে দোষ দিয়ে কথা বলবে না, একটু না ম্যাম মানে আমরা দোষ বিধান দিচ্ছি স্যার, না ম্যাম, আমরা তো জাস্ট হ্যাঁ ম্যাম। জাস্ট বিধান স্যারকেই বলবে যে স্যার উনি আমাদের ক্লাস নিতে অপারগতা জানিয়েছেন, কিন্তু আমাদের হলে ভালো হতো যদি স্যার কিছু ব্যবস্থা করতেন। জি ম্যাম, এইভাবে একটু গুছিয়ে বলবে, ঠিক আছে? জি আর ম্যাম। প্লিজ আমার কথা বলো না আবার, না ঠিক আছে? ম্যাম, তাহলে না ম্যাম, উনি মানে এটা খুবই বাজে দেখা যায় যে আমি ম্যাম না ম্যাম একজন আপনাকে আমরা কথা আমরা টিচারের। বলবো না ভালোবাসি ম্যাম। দেখেই কথাগুলো বলছি ম্যাম।
মানে আমার কিন্তু ওই স্যারের এগেইনস্টে কিছু নেই, ওই স্যারেরও হয়তো বা আমার এগেইনস্টে কিছু জি নেই, ম্যাম। আমার তোমাদের ম্যাম আমাদেরও এগেইনস্টে স্যারের এগেইনস্টে কিছু নাই ম্যাম। হ্যাঁ উনি আমাদের সেটাই স্যার তো। ম্যাম। আমি জাস্ট তোমাদেরকে ভালোর জন্য বললাম যে আরেকবার স্যারের সাথে কথা বলো, আর এর বাইরে আর কি বলবো, আসলে আর কিছু জি বলার ম্যাম। নাই। আর আমি যতটুকু 2 মনে হয় মাস। এত ভয় পেও না, ইনশাল্লাহ ঠিকই হবে, ঠিক আছে? একটু নোট করার চেষ্টা করো, যখন শিখাবে তখন যে পেজ নাম্বার গুলা বলছে বা যে ফিগার গুলা দেখাচ্ছে অ্যাটলিস্ট তুমি যদি লিখে রাখো তাহলে তো তুমি খুঁজে পাবে। এডিশন ডিফারেন্ট হবে, কিন্তু কারো না কারো তো ডেফিনেটলি ফিফথ এডিশন আছে, তাদের সাথে মিলালে হয়তোবা তোমাদের আর এত কষ্ট হবে না জি ম্যাম। ইনগ্রেডিয়েন্ট খুঁজে পেতে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আজকে এই পর্যন্ত ক্লাস রাখতে হবে, কারণ আমিও সকাল থেকে কথা বলতে বলতে গলা ছিলে ফেলছি, তোমরাও ক্লাস করছো। তো তোমরা আজিম স্যারকে জানিয়ে দিও